অধ্যায় 2 গতি বা মোশন। সো এই অধ্যায়ে আমাদের মূলত কাজটা কি? আমাদের মূলত কাজটা হচ্ছে বিভিন্ন গতি নিয়ে কাজ করা এবং আমাদের বাস্তব জীবনে আমরা যে সকল গতিগুলো দেখি এই গতির সাথে যে রিলেটেড বিষয়গুলো আছে এই রিলেটেড বিষয়গুলো নিয়ে আমরা মূলত হচ্ছে কাজ করার চেষ্টা করব। সো প্রথম আসো এই গতি বুঝতে গেলে আমাদের আজকের যে লেকচার 1 এই লেকচার 1-এ আমরা আসলে যে জিনিসগুলো বোঝাবো সেটা হচ্ছে আমরা বোঝাবো হচ্ছে গতি জিনিসটা, আগে কাঠামো বোঝাবো তোমাদেরকে, কাঠামো জিনিসটা কি। 2 নম্বর যে পয়েন্টটা বোঝাবো সেটা হচ্ছে স্থিতি কি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে গতি কি। এই জিনিসগুলো আমরা আজকে তোমাদেরকে বোঝাবো। তারপরে স্থিতি আর গতির ভিতরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে পরম গতি আর হচ্ছে আপেক্ষিক গতি, পরম গতি আপেক্ষিক গতি, এই বিষয়গুলো বোঝাবো আমরা আজকে। পরম গতি আপেক্ষিক গতি, তারপর আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এটা মূলত এই অধ্যায়েরই পড়াশোনা। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যে আলোচনাটুকু আছে এটা আমরা এই অধ্যায়ে শিখবো। দেন আমাদের হচ্ছে এটার পর হচ্ছে দূরত্ব ও সরণ, দূরত্ব এবং সরণ। আজকের লেকচারে মূলত আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এগুলো, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি যে কাঠামো জিনিসটা কি, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি আসলে? দেখো, বাস্তব জীবনে আমরা যখন কোনো কিছু বর্ণনা করি অথবা কোনো কিছু উদাহরণ দিতে চাই অথবা আমি কারোর সাথে তুলনা করতে চাই, যেমন তুমি তোমার বোনের চেয়ে অনেক সুন্দর বা তুমি তোমার ভাইয়ের চেয়ে অনেক সুন্দর, এই যে তোমার বাবা মা বা তোমাকে কারোর সাথে কম্পেয়ার করছে অথবা আমি তোমাকে কারোর সাথে কম্পেয়ার করছি, এই যে কম্পেয়ারেবল জায়গাটা, অথবা বললাম যে তোমার বাসাটা আমার বাসার চেয়ে অনেক সুন্দর, অথবা তুমি আমার চেয়ে অনেক লম্বা, অথবা তোমার বাসা ফার্ম গেট থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের দূরত্বে, এই যে আমরা একটা জিনিসের দূরত্ব বর্ণনা করি, অবস্থান বর্ণনা করি, প্রকৃতি বর্ণনা করি, হ্যাঁ, এই জিনিসগুলো বর্ণনা করার জন্য আমাকে কারো না কারো সাহায্য নিতে হয়, রেফারেন্স টানতে হয়, যার সাহায্যে আমরা কোনো কিছু বর্ণনা করতে পারি। ওই বিষয়টার নাম হচ্ছে কাঠামো। যার সাহায্যে তুলনা করব, যার সাথে তুলনা করব, এই তুলনীয় বস্তুটার নাম, যার সাথে তুলনা করা হয় ওই জিনিসটার নাম হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই আর কি, যার সাপেক্ষে কোন বস্তুর অবস্থান, তারপর হচ্ছে আকৃতি, তারপর হচ্ছে প্রকৃতি ইত্যাদি, মানে আরো কিছু হতে পারে ইত্যাদি নির্ণয় করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে যার সাহায্যে আমরা কোনো কিছু বর্ণনা করছি, যার সাহায্যে আমরা কোনো কিছু বর্ণনা করছি তার নামই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, ধরো আমি বললাম হচ্ছে এটা আমাদের জাফর স্যার, এটা হচ্ছে আমাদের জাফর স্যার একটু মোটা, হ্যাঁ, আর এটা হচ্ছে মনে করো আমাদের ইমন স্যার, এটা হচ্ছে আমাদের ইমন স্যার, আর এটা হচ্ছে আমাদের জাফর স্যার। এখন আমি তোমাদেরকে বললাম যে জাফর স্যারের তুলনায় ইমন স্যার হচ্ছে চিকন। তাহলে যে বিষয়টা আছে এখানে দেখো, আমি যে লাইনটা বললাম জাফর স্যারের তুলনায় ইমন স্যার চিকন। এখন দেখো ইমন স্যার চিকন কার তুলনায় বলতো? জাফর স্যারের তুলনায়। তাহলে আমরা এখানে কম্পেয়ারটা করতেছি কার সাথে? জাফর স্যারের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে যার সাথে আমরা কোনো একটা বস্তুকে তুলনা করি তাকেই মূলত প্রসঙ্গ কাঠামো বলা হয়। খুব সহজ একটা বিষয়। তাহলে এই যে জাফর স্যার আছে এইটাই কিন্তু আমাদের এখানকার প্রসঙ্গ কাঠামো, কারণ আমরা জাফর স্যারের সাথে অন্য একটা ব্যক্তিকে তুলনা করেছি। যার সাথে তুলনা করা হবে তার নামই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা যদি বলি যে ধরো হচ্ছে রহিমের বাসা ফার্ম গেট থেকে 50 মিটার দূরে। তাহলে বলো বাসাটা কার? রহিমের। বাসাটা কার? রহিমের। সাধারণত যার সাথে তুলনা করবা বা যে ব্যক্তির তুলনা করা হবে
তাকে কি প্রশ্ন করলেই আনসার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। রহিমের বাসা, বাসা কার? রহিমের। কোন জায়গা থেকে বলো তো আমাদের? ফার্ম গেট থেকে। তাহলে তুলনা করা হচ্ছে কার সাথে? আমাদের এখানে ফার্ম গেটের সাথে। তাহলে এই যে ফার্ম গেট তুলনা করা হচ্ছে, তাহলে এই ফার্ম গেটটা হচ্ছে কি আমাদের প্রসঙ্গ কাঠামো। আমরা তাহলে প্রসঙ্গ কাঠামো যে জিনিসটা আছে, এটা কখনো বস্তু হতে পারে, কখনো ব্যক্তি হতে পারে, তার মানে যে কোনো কিছু হতে পারে। তুমি যার সাথে তুলনা করবা সেটাই কিন্তু আমাদের প্রসঙ্গ কাঠামো। যেমন আমি যদি বলি যে হোলি ক্রস স্কুল থেকে রহিমের বাসা 50 মিটার দূরে। তাহলে দেখো বাসা হচ্ছে রহিমের, আর আমরা তুলনা করছি কার সাথে বলো তো? আমাদের হোলি ক্রস স্কুলের সাথে। তাহলে এই হোলি ক্রস স্কুলটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তাহলে যার সাথে আমরা কোন একটা বস্তু তুলনা করি বা যার সাপেক্ষে তুলনা করি, তার নাম হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। সেটা কোন একটা অবস্থান হতে পারে, কোন একটা বস্তু হতে পারে। তার মানে ধরো তোমরা যদি কেউ আমাকে বাসায় দাওয়াত দাও, বাসায় দাওয়াত দিয়ে মনে করো কি আমাদের মিস্টার রহিম দাওয়াত দিচ্ছে, আমাদেরকে দাওয়াত দিয়ে বলছে যে রহিমের বাসা, দেখো শুধু আমি জানি একটা চিরকুট আমাকে দিচ্ছে যে রহিমের বাসা 50 মিটার দূরে। এখন একটু খেয়াল করে দেখো, এই যে রহিমের বাসা 50 মিটার দূরে বলছে, এই ডাটা দিয়ে আমরা কিন্তু কখনোই রহিমের বাসায় যেতে পারবো না। কারণ রহিমের বাসা 50 মিটার, এটা কিন্তু আমেরিকা থেকে 50 মিটার দূরে হতে পারে, হ্যাঁ মালিবাগ থেকে 50 মিটার দূরে হতে পারে, উত্তরা থেকে 50 মিটার দূরে হতে পারে। তাইলে আমরা কোন জায়গা থেকে কাউন্ট করবো? সো আমাদের বাস্তব জীবনে এই প্রসঙ্গ কাঠামো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যখন আমরা তুলনা করছি, এই তুলনা করার সময় কোনো না কোনো একটা বিন্দুর সাথে তুলনা করতে হবে। এই তুলনীয় বস্তুটার নাম হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই কি বুঝছো যারা ক্লাস করছো? যারা ক্লাস করতেছো সবাই কি বুঝছো বিষয়টা? একটু কমেন্ট সেকশনে জানাতে হবে। যারা ক্লাস করতেছো তারা বিষয়টা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও। আচ্ছা, বুঝতে পেরেছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের 2 নম্বর যে পয়েন্টটা জানতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যে প্রসঙ্গ বিন্দু জিনিসটা কি? প্রসঙ্গ বিন্দু। এখন প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা বড় জিনিস। যেমন আমি তোমাকে বললাম ফার্ম গেট থেকে। এখন দেখো আমি তোমাকে একটা কথা বললাম যে ফার্ম গেট থেকে রহিমের বাসা 50 মিটার দূরে। এই যে দেখো রহিমের বাসা ফার্ম গেট থেকে দূরে। এখন ফার্ম গেট তো অনেক বড় একটা জায়গা, ফার্ম গেট। এখন রহিমের বাসাতে এমন হইতে পারে এই হোলি ক্রস স্কুল থেকে 50 মিটার দূরে এখানে তার বাসা হইতে পারে, অথবা হইতে পারে রিপন্স ফিজিক্স, এটা হলো আমাদের রিপন্স ফিজিক্সের কোচিং, এটা এইখান থেকে 50 মিটার দূরে হইতে পারে, অথবা ফুট ওভার ব্রিজ থেকে 50 মিটার দূরে হইতে পারে, অথবা রেল গেট থেকে 50 মিটার দূরে হইতে পারে। তাহলে দেখো শুধু 50 মিটার দূরে ফার্ম গেট থেকে এটা দিয়ে কিন্তু রহিমের বাসা খুঁজে বের করাটা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার হবে। কারণ ফার্ম গেট কিন্তু একটা ছোট জায়গা না, ফার্ম গেট একটা বড় জায়গা। এই বড় জায়গার ভিতরে আমরা যদি চিন্তা করতে চাই তাহলে কিন্তু 50 মিটার জায়গাটা খুঁজে বের করাটা অনেক কঠিন হবে। কিন্তু যদি আমি আরেকটু ক্ষুদ্র চিন্তা করি, যে আমি যদি বলে দেই শুধু ফার্ম গেট থেকে না, ফার্ম গেটের দেখো ফার্ম গেটের হোলি ক্রস স্কুল থেকে 50 মিটার দূরে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে কিন্তু এখন এই রহিমের বাসার লোকেশন খোঁজাটা আমার জন্য অনেক বেশি কঠিন হবে না। হ্যাঁ, কারণ কি ফার্ম গেট এটা তো অনেক বড় জায়গা, কিন্তু হোলি ক্রস স্কুল এটা কিন্তু ফার্ম গেটের মধ্যে একটা ক্ষুদ্র জায়গা, হোলি ক্রস স্কুল থেকে 50 মিটার দূরে। যদিও এটা দিয়েও খুঁজতে অনেকটা লেট হবে, কারণ কি হোলি ক্রস স্কুল তো একটা বিন্দু না, অনেকটা বড় জায়গা। তার মানে কি হোলি ক্রস স্কুলের সামনের গেট থেকে যদি কেউ 50 মিটার দূরে যায়, পিছনের গেট থেকে তো 50 মিটার দূরে হবে না। তার মানে কি আমাদের প্রসঙ্গ বিন্দু হচ্ছে ক্ষুদ্র একটা জায়গা, যে অনেক বড় জিনিসের ক্ষুদ্র যে জায়গাটা আছে তার নাম হচ্ছে প্রসঙ্গ বিন্দু। কিন্তু এখানে দেখো ফার্ম গেটকে অনেক বড় জায়গা চিন্তা করা হয়েছে, তার সাপেক্ষে হোলি ক্রস স্কুলটা কিন্তু ছোট। তাহলে ফার্ম গেটের হোলি ক্রস স্কুল থেকে 50 মিটার দূরে। তাহলে আমরা এই ফার্ম গেট যেটা, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে প্রসঙ্গ কি আমাদের কাঠামো। আর হোলি ক্রস স্কুল যেটা আছে
এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু। তাহলে খেয়াল করে দেখো, প্রসঙ্গ বিন্দু কিন্তু প্রসঙ্গ কাঠামোরই একটা অংশ, কারণ হোলি ক্রস স্কুল তো ফার্ম গেটের ভিতরে আছে, তাই না বলো? তার মানে প্রসঙ্গ বিন্দু হচ্ছে প্রসঙ্গ কাঠামোর একটা ক্ষুদ্র সেগমেন্ট বা ক্ষুদ্র অংশ, যার সাপেক্ষে আমরা আরো নিখুঁত ভাবে কোন একটা বস্তুর অবস্থান, আকৃতি, প্রকৃতি এই জিনিসগুলো বর্ণনা করতে পারি, সেটার নাম হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যদি আমি আরেকটা উদাহরণ দিই, যেমন হোলি ক্রস স্কুলের গেট থেকে, হোলি ক্রস স্কুলের গেট থেকে 50 মিটার দূরে আমি বাসাটাকে আরো খুব সুন্দর মতে তোমার হচ্ছে ডিফাইন করে দিলাম যে হোলি ক্রস স্কুলের গেট। তাহলে দেখো, হোলি ক্রস স্কুলের গেট থেকে যদি 50 মিটার দূরে বলি, তাহলে তোমার বাসাটা খুঁজে বের করতে কিন্তু আরেকটু সহজ হয়ে যাবে, কারণ হোলি ক্রস স্কুলের তো একটা বড় জায়গা আছে। তাহলে এই কনসেপ্টে বা এই এক্সাম্পলে এই হোলি ক্রস স্কুলটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আর এই যে গেট আছে বা গেট যেটা বলো, এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কি বলতো, আমাদের বিন্দু। তাইলে দেখো, প্রসঙ্গ বিন্দু কিন্তু মূলত প্রসঙ্গ কাঠামোর একটা ক্ষুদ্র জিনিস বা ক্ষুদ্র সেগমেন্ট। তাহলে প্রসঙ্গ বিন্দু আমরা বুঝতে পেরেছি যে একটা বড় জায়গার ক্ষুদ্র জায়গাটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু, আর বড় জায়গাটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা প্রসঙ্গ বিন্দুর যেটা সংজ্ঞা দিতে চাই যে প্রসঙ্গ বিন্দু আসলে কাকে বলে, প্রসঙ্গ বিন্দু কাকে বলে, আমরা একটু উদাহরণ দিব যে প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুর সাপেক্ষে পুরো বস্তুর অবস্থান, আকৃতি, প্রকৃতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলে, তাকে আমরা বলবো হচ্ছে প্রসঙ্গ বিন্দু। ওকে বাচ্চারা বলো, এইটুকু বুঝতে পারছো কিনা? এই প্রসঙ্গ কাঠামো আর প্রসঙ্গ বিন্দু এই দুইটা বিষয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এবং আমাদের এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চলবে তোমাদের সুবিধার জন্য। একটু বলো, এই পর্যন্ত কি বুঝতে পারছো? বাচ্চারা সবাই একটু দ্রুত জানাবে। আচ্ছা, জেরিন বলছে আরেকটা এক্সাম্পল দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি, বড় যে জায়গাটা তার নাম হচ্ছে কাঠামো, আর বড় জায়গার যে ক্ষুদ্র সেগমেন্টটা আছে তার নাম হচ্ছে প্রসঙ্গ বিন্দু। চলো আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে একটা রাস্তা, এই রাস্তায় হচ্ছে একটা বট গাছ আছে, মনে করো একটা বট গাছ, সুন্দর, আমি খুব ছবি আঁকি, একটা বট গাছ আঁকলাম। এই বট গাছের সামনে মনে করো আমরা জাফর স্যারের একটা গাড়ি বসায় দিই, একটা গাড়ি বসাই দিব। গাড়ি বসাই দিলে কি হয় দেখো, আমরা বট গাছের সামনে একটা গাড়ি নিয়ে আসবো, জাফর স্যারের গাড়ি কেবল আসতেছে আর কি। মনে করো এই যে একটা গাড়ি নিলাম আমরা, এই যে গাড়িটা নিলাম আমরা, খুব সুন্দর একটা চমৎকার গাড়ি, একটা গাড়ি আমরা বসাই দিলাম। তাহলে দেখো, আমরা এই যে এটা একটা গাছ, তাই না, এটা গাছ, এটা একটা গাড়ি। তাহলে বলো, এখানে আমি যদি বলি যে গাড়ির অবস্থান, আমি কতগুলো পয়েন্ট লিখি। 1 নাম্বার বললাম যে গাড়ির অবস্থান, গাড়ির দূরত্ব 50 মিটার। দেখো, এই গাড়ির দূরত্ব 50 মিটার, এটা দিয়ে আসলে কোনো মিনিংলেস একটা জায়গা, যে কোনো কিছু মিন করে না, কারণ গাড়ির অবস্থান বা গাড়ির দূরত্ব 50 মিটার, এই 50 মিটার দূরত্বটা কোন জায়গা থেকে হবে এটা কিন্তু আমাদের বলে দেওয়া নেই। জাস্ট বলছে গাড়ির দূরত্ব 50 মিটার, গাড়ি 50 মিটার দূরে আছে। এখন গাড়ি 50 মিটার, তো এটা রহিমের বাসা থেকে হতে পারে, করিমের বাসা থেকে হতে পারে, জরিনার বাসা থেকে হতে পারে, মর্জিনার বাসা থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? তার মানে এটা একটা ভুল কথা। আমি যদি বলি এই যে ভদ্রলোক গাছ আছে, এই গাছ থেকে গাড়ির দূরত্ব হচ্ছে 50 মিটার, তাহলে দেখো গাছ থেকে গাড়ির দূরত্ব, এই যে গাছ থেকে গাড়ির দূরত্ব এটা হচ্ছে আমাদের 50 মিটার। তাহলে এই গাড়িকে ডিফাইন করা হচ্ছে
কার সাপেক্ষে বলতো? গাছের সাপেক্ষে, গাছের সাথে তুলনা করা হচ্ছে। তার মানে এই কনসেপ্টে গাছ নিজেই প্রসঙ্গ কাঠামো, নিজেই হচ্ছে প্রসঙ্গ বিন্দু, কারণ পুরা গাছটাকে একটা ফ্রেম চিন্তা করা হচ্ছে, একটা অবজেক্ট চিন্তা করা হচ্ছে। এই জন্য এই কনসেপ্টে গাছ নিজেই প্রসঙ্গ কাঠামো, আবার নিজেই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। কিন্তু যদি জিনিসটাকে আমি এইভাবে ডিফাইন করি, গাছের গুড়া থেকে তোমার হচ্ছে গাড়ির দূরত্ব 50 মিটার, তাহলে দেখো মেইন অবজেক্ট কে? এখানে মেইন অবজেক্ট হচ্ছে গাছ, পুরা গাছ। এখন দেখো গাছের গোড়া থেকে যদি 50 মিটার হয়, গাছের মাথা থেকে কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। আবার মনে করো গাছের উপরে এই জায়গায় মনে করো জাফর স্যার বসে বসে বাদাম খাচ্ছে মনে করো, তাহলে জাফর স্যার থেকেও কিন্তু দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি এখানে ডিস্টেন্সটা ভ্যারি করে, সব জায়গা থেকে কিন্তু গাছের দূরত্বটা 50 মিটার হবে না। কারণ কেউ যদি এইখান থেকে পরিমাপ করে তার জন্য দূরত্ব একরকম হবে, কেউ এইখান থেকে মাপলে দূরত্ব একরকম হবে, এইখান থেকে মাপলে দূরত্ব একরকম হবে। তাহলে পুরো গাছ যেটা আছে, এই পুরা গাছটা হচ্ছে কাঠামো, এই পুরা গাছটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, পুরা গাছটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। গাছেরও থাকে গুড়া, তাহলে পুরা গাছ থেকে না, গাছের কোন জায়গা থেকে বলতো? এই গুড়া থেকে, মার্কিং করে দিলাম এই গুড়া থেকে। তাহলে এই যে গুড়াটা আছে, যেখান থেকে গাড়ির অবস্থানটা তুমি ডিটেক্ট করতে যাচ্ছ, এই গুড়াটার নাম হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু। এই গুড়াটা হচ্ছে কি আমাদের প্রসঙ্গ বিন্দু। আবার যদি বলি গাছের ডালে বসে থাকা জাফর স্যারের কাছ থেকে, জাফর স্যার হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যদি বলি গাছের উপরের একটা পাতা আছে, এই পাতা থেকে গাছের গাড়ির দূরত্ব, তাহলে পাতাটা প্রসঙ্গ বিন্দু। তার মানে পুরা গাছ হচ্ছে কাঠামো, পুরা গাছ হচ্ছে কাঠামো। আর গাছের যদি কোনো ক্ষুদ্র সেগমেন্ট বিবেচনা করা হয়, যেটার নাম হবে প্রসঙ্গ বিন্দু। মাহবুবা শাহরিন জেরিন, এবার বুঝছো কিনা? সবাই বুঝছে, ভেরি গুড। এখন আসো তাহলে আমাদের প্রসঙ্গ কাঠামো আর প্রসঙ্গ বিন্দু দুইটা জিনিস বুঝে ফেললাম। এখন আমাদের বাস্তব জীবনে যখন কোনো কিছু ব্যাখ্যা করতে যাই, আমরা ব্যাখ্যা করার জন্য এই কাঠামো জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এখন আমাদের যে বিষয়গুলো নিব সেটা হচ্ছে গতি। এই গতি বুঝাইতে গেলে তোমাকে প্রসঙ্গ কাঠামো বিষয়টা বুঝতে হবে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামো মানে তোমার চারপাশের যা কিছু আছে, বা পারিপার্শ্বিক। প্রসঙ্গ কাঠামো মানে তোমার চারপাশে যা কিছু আছে সেটাই প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হলে এই ঘটনাকে গতি বলে, এবং বস্তুটিকে গতিশীল বস্তু বলা হয়। ঘটনা যা ঘটে তা ঘটনা, তার মানে যদি সময়ের সাথে কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে যায়, অবস্থান চেঞ্জ হয়ে যায়, যদি বস্তুটা ঘুরে, এই যে বস্তুর অবস্থান চেঞ্জ হচ্ছে তোমার চারপাশে সাপেক্ষে, ধরো তুমি বসে আছো, তোমার মাথার উপর ফ্যানটা ঘুরছে, তাহলে তোমার সাপেক্ষে ফ্যানের অবস্থানের চেঞ্জ হচ্ছে, এই বিষয়টার নাম হচ্ছে গতি। তাহলে গতি হচ্ছে একটা ঘটনা, গতি হচ্ছে দেখো প্রসঙ্গ কাঠামো। এটা আর একটা বাংলা হচ্ছে তোমার পারিপার্শ্বিক। তোমাদের বই দেখবে লেখা আছে পারিপার্শ্বিক। পারিপার্শ্বিক মানে তোমার চারপাশে সারাউন্ডিংস, তোমার চারপাশে যা আছে সেটা। হ্যাঁ, এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে পৃথিবীর সবকিছু চেঞ্জ হয় টাইমের সাথে। সময়ের সাথে কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হলে, যদি অবস্থান চেঞ্জ হয়, যদি বস্তু আগায় যায় পিছায় যায়, তার মানে কি স্থির অবস্থায় থাকা যাবে না, বস্তু তার অবস্থান চেঞ্জ করবে। যদি করে তাহলে এই ঘটনার নাম হচ্ছে গতি। তাহলে গতি হচ্ছে মূলত একটা ঘটনা, আর যার ভিতরে এই ঘটনা ঘটে ওই বস্তুটার নাম হচ্ছে গতিশীল বস্তু। ওই বস্তুটার নাম হচ্ছে গতিশীল বস্তু। সবাই কি গতি বিষয়টা বুঝতে পেরেছো? সবাই একটু জানাও যে গতি বিষয়টা বুঝতে পেরেছো কিনা। আমার বাচ্চারা বলো বলো, গতি বিষয়টা বুঝতে পারছো কিনা?
আচ্ছা বলছে বুঝছো, ঠিক আছে। তাহলে আমরা গতি বুঝলাম, গতির মধ্যে গতিশীল বস্তু আছে এটাও বুঝলাম। এখন লিখো হচ্ছে স্থিতি। এখন লিখো হচ্ছে স্থিতি। স্থিতি কাকে বলে? স্থিতি কাকে বলে? স্থিতি হচ্ছে এই সেম সংজ্ঞায় সবকিছু সেম থাকবে, জাস্ট আমরা গতির এই জায়গাটা গতি কেটে আমরা এটাকে স্থিতি লিখে দিলাম, এখানে স্থিতি লিখলাম। দেখো এই যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, এই হোলের সামনে একটা নতুন শব্দ অ্যাড করবা, না হলে যদি অবস্থান চেঞ্জ না হয়, অবস্থান যদি কি না হয়, চেঞ্জ না হয়, তাহলে এই ঘটনাকে বলবো হচ্ছে আমরা এই গতির জায়গায় মুছে দিয়ে লিখে দিব স্থিতি। স্থিতি, হ্যাঁ স্থিতি। এবং গতিশীল বস্তুর জায়গায় আমরা লিখে দিব স্থিতিশীল বস্তু। স্থিতিশীল, স্থিতিশীল বস্তু। স্থিতিশীল বস্তুর আরেকটা নামই হচ্ছে যেটাকে আমরা স্থির বস্তু বলি। যেমন তোমরা এখন বসে বসে হ্যাঁ বাদাম খাচ্ছ আর ক্লাস করছো মনে করো, তার মানে কি তুমি বসে আছো, তোমার অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে কি তোমার অবস্থানে চেঞ্জ নাই, পরিবর্তন নাই, সময় আগায় যাচ্ছে, সময় কখনো পিছায় না, সময় আগায় কিন্তু তুমি আগাও না। তার মানে এই যে তোমার অবস্থানটা আছে এটার নামই হচ্ছে স্থিতি। তাহলে স্থিতি গতি এগুলো হচ্ছে ঘটনার নাম। স্থিতি গতি এগুলো হচ্ছে কি ঘটনার নাম। হ্যাঁ, তার মানে তোমার একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না। যদি একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে বস্তুটাকে বলবো আমরা গতিশীল বস্তু, আর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে আমরা ওই বস্তুটাকে বলবো স্থির বস্তু। আর এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর নামই হচ্ছে স্থিতি অথবা গতি। তাহলে গতি এবং স্থিতি এগুলো হচ্ছে বস্তুর অবস্থার নাম, আর গতিশীল এবং স্থিতিশীল এগুলো হচ্ছে বস্তুর নাম। সবাই কি বুঝছো কিনা বলো? গতি এবং স্থিতি বিশুদ্ধভাবে বুঝছো কিনা বলো? সবাই একটু দ্রুত কমেন্টে জানাবা যে গতি এবং স্থিতি বিশুদ্ধভাবে বুঝছো কিনা। আকলিমা লিমা আইডি থেকে যে কমেন্টস করেছো প্রসঙ্গ কাঠামো কি স্থির থাকে? না, এটা ভেরি করতে পারে। প্রসঙ্গ কাঠামো নিয়ে আমি একটু পরে কথা বলবো। আবার আগে তোমরা গতি আর স্থিতি বুঝো। সবাই গতি আর স্থিতি বুঝো যে গতি মানে কি, যদি কাঠামোর সাপেক্ষে বস্তু গতিশীল থাকে, অবস্থান চেঞ্জ করে, তাহলে সেটাকে আমরা বলবো গতি, বস্তুটাকে বলবো গতিশীল বস্তু। আর অবস্থান যদি চেঞ্জ না করে বস্তুটাকে বলবো স্থির বস্তু, আর ওই ঘটনাকে বলবো আমরা স্থিতি। ওকে, এখন যে প্রশ্নটা আসছে, এই যে গতি আর স্থিতি আমরা বুঝে ফেললাম। এখন এই গতি আর স্থিতি প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে, প্রসঙ্গ কাঠামোর গতিশীলতার উপর ভিত্তি করে গতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরম গতি, একটা হচ্ছে পরম গতি, একটা হচ্ছে আপেক্ষিক গতি। একটা হচ্ছে পরম গতি, আরটা কি বলছি আমরা? আপেক্ষিক গতি। তার মানে যে কাঠামোকে নিয়ে তুমি চিন্তা করবা, যার সাথে তুলনা করবা, যার সাথে তুলনা করবা ওই ভদ্রলোক স্থির আছে নাকি গতিশীল আছে, তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে গতি বা স্থিতি এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো পরম গতি, আরটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক গতি। এটা কার উপর ভিত্তি করে বলছি আমরা? কাঠামোর কিসের উপর বলতো? গতিশীলতার উপর ভিত্তি করে। পরম, পরম হচ্ছে সত্য ঘটনা, মনে রাখবা। পরম মানে সত্য, পরম মানে সত্য। আর আপেক্ষিক মানে মিথ্যা, আপেক্ষিক মানে হচ্ছে মিথ্যা গল্প, এটা হচ্ছে তুলনা। আপেক্ষিক মানে মনে হওয়া, মনে হওয়া। আপেক্ষিক কখনো সত্য না, এটা হচ্ছে মনে হওয়া, ফিলিংস। তোমরা বলতে পারো আপেক্ষিক বিষয়টা তোমার মনের ফিলোসফিক্যাল মাইন্ড, তোমার মন যাহা চিন্তা করে তাহা হচ্ছে আপেক্ষিক। আর প্রকৃত পক্ষে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটার নাম হচ্ছে পরম। তাহলে পরম আর আপেক্ষিক বুঝবো কেমনে? পরম দেখো, স্থির কাঠামোর সাপেক্ষে, স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর গতিকে পরম গতি বলে। স্থির কাঠামো, কত দামি শব্দ দেখো, স্থির কাঠামো। তার মানে কাঠামোকে কি হওয়া লাগবে? স্থির। কাঠামোকে হওয়া লাগবে আমাদের স্থির প্রসঙ্গ কাঠামো। তাহলে কাঠামো যদি স্থির থাকে
তাইলে যে গতিগুলো হয় তার নাম হচ্ছে আমাদের পরম গতি। পরম গতি, তাই পরম গতি হতে গেলে কাঠামোকে স্থির থাকা লাগবে। তার মানে তুমি তোমার চেয়ারে বসে বসে যা কিছু দেখো, তুমি যেহেতু স্থির, তার মানে তোমার সাপেক্ষে যা কিছু পরিমাপ করা হয় সবকিছু হচ্ছে পরম গতি। তাহলে পরম গতির ক্ষেত্রে কাঠামো নিজেকে স্থির হওয়া লাগবে, যার সাপেক্ষে মেজারমেন্ট করবা তাকে স্থির হওয়া লাগবে। কাঠামো যদি নিজে স্থির হয় তাহলে এই ধরনের গতিগুলোকে বলা হয় পরম গতি। আর আপেক্ষিক গতি মানে হচ্ছে গতিশীল কাঠামোর সাপেক্ষে, গতিশীল কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। তার মানে গতিশীল কাঠামো লাগবে। তুমি যদি গতিশীল কাঠামো সাপেক্ষে কোন একটা বস্তুর গতি বর্ণনা করতে চাও, যে গতিশীল একটা কাঠামো আছে, এই গতিশীল কাঠামো সাপেক্ষে আমি কোন একটা বস্তুর গতি বর্ণনা করব, তাহলে গতিশীল কোন একটা কাঠামো সাপেক্ষে আমরা যদি কোন একটা বস্তুর গতি বর্ণনা করতে চাই, তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক গতি। তাহলে দেখো, পরম আর আপেক্ষিক এই দুইটা বিষয়ের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে পরম গতিতে কাঠামো নিজে কি থাকবে বলতো, আমাদের স্থির থাকবে। আর আপেক্ষিক গতিতে কাঠামো নিজে কি থাকবে বলতো, আমাদের গতিশীল থাকবে। এখন তার মানে তুমি যদি একটা গতিশীল কাঠামো, যেমন ধরো তোমরা যারা ট্রেন ভ্রমণ করেছো, এই ট্রেনের জানালা দিয়ে বাহির দিকে তাকালে মনে হয় ঘর বাড়ি গাছপালাগুলো কোন দিকে যাচ্ছে, পিছনে পিছায় যাচ্ছে। তাহলে বলো, তুমি ট্রেন থেকে দেখতেছো, তাহলে ট্রেন থেকে যখন ঘর বাড়ি গাছপালাগুলো পিছায় যাচ্ছে দেখতেছো, তাহলে তোমার যে ট্রেন, এই ট্রেনটা কিন্তু একটা গতিশীল কাঠামো। তার মানে গতিশীল কাঠামো থেকে তোমরা যখন আশেপাশে সারাউন্ডিংস গুলো দেখো, ওইটা কিন্তু প্রকৃত জিনিস দেখো না, জিনিসটা তোমার কাছে মনে হয়, এটা এক একজনের কাছে এক এক রকম মনে হয়। যে তুমি ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকায় আছো, বাইরের দিকে তাকাইলে দেখবা ঘর বাড়ি গাছপালা সব পিছন দিকে পিছায় যাচ্ছে। তাহলে তুমি তুলনা করতেছো কি তোমার সাপেক্ষে, আর তুমি গতিশীল কাঠামোতে আছো, আর গতিশীল কাঠামোর সাপেক্ষে যখন আশেপাশের জিনিসগুলো বর্ণনা করবা সেটাকে কিন্তু হচ্ছে আমরা আপেক্ষিক গতি বলবো। তাহলে পরম আর আপেক্ষিকের এই বিষয়টা বুঝছো কিনা, আমি একটু বড় এক্সাম্পল দিব, তোমরা আগে আমাকে বলো এইটুকু বুঝতে পারছো কিনা যে পরম গতি আর আপেক্ষিক গতি। তোমরা আগে বাচ্চারা সবাই এইটুকু বলো যে এইটুকু বুঝতে পারছো কিনা। আকলিম আলী মাইডি থেকে যে কমেন্ট করেছো প্রশ্ন, তুমি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আসো, আপাতত সংজ্ঞান আমরা জেনে নিলাম যে স্থির কাঠামোর সাপেক্ষে যখন কোনো বস্তুর গতি বর্ণনা করবা সেটা হচ্ছে পরম গতি, আর গতিশীল কাঠামোর সাপেক্ষে সেটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক গতি। কিন্তু আমি তো পৃথিবীর মধ্যে কাউন্ট করি সবকিছু, পৃথিবী নিজেই গতিশীল, আর পৃথিবী যেহেতু গতিশীল, পৃথিবীর মধ্যে এমন কোন বস্তুকে খুঁজে পাবা না যে বস্তুটা নিজে স্থির আছে। কারণ পৃথিবী গতিশীল মানে কি, পৃথিবীর মধ্যে যারা আছে তারা সবাই কিন্তু গতিশীল। তাহলে পৃথিবীতে পরম গতি বলে কোনো কিছু নেই। তুমি দু চোখে যা দেখো, যাকে তুমি পরম বলে মানো অথবা ভাবো, এই গতিগুলা কিন্তু পরম গতি না। তুমি যা ভাবো আর যা দেখো সবগুলোই কিন্তু হচ্ছে আপেক্ষিক গতি। এর কারণ হচ্ছে পৃথিবী নিজেই গতিশীল। পৃথিবী গতিশীল হওয়ার কারণে পৃথিবীর মধ্যে যে কাঠামোগুলোকে আমরা দেখি, এই কাঠামোগুলো কিন্তু স্থির কাঠামো নয়, এই কাঠামোগুলো হচ্ছে গতিশীল কাঠামো। তাইলে আমরা পরম গতি বাস্তবে আসলে তৈরি করা সম্ভব না। বাস্তবে তৈরি করা সম্ভব হবে যদি আমরা পৃথিবীকে থামাইতে পারি, কিন্তু পৃথিবীকে তো আমরা থামাইতে পারবো না। তাহলে ধরো তোমরা দুই বান্ধবী বা দুই বোন পাশাপাশি বসে আছো, তোমার কাছে মনে হলো যে তোমার সাপেক্ষে তোমার বন্ধু হচ্ছে স্থির। এটাকে যেহেতু তোমার সাপেক্ষে তুমিও বসে আছো, তোমার বন্ধুও বসে আছে, তার মানে তোমার কাছে মনে হচ্ছে এটা পরম। কিন্তু যদি পৃথিবীকে রেফারেন্সে টেনে নিয়ে আসো, তখন জিনিসটা কিন্তু পরম হবে না, জিনিসটা হয়ে যাবে আমাদের আপেক্ষিক। কারণ মহাবিশ্বে পরম বলে কোনো কিছু সম্ভব নয়। সম্ভব হবে যদি পৃথিবীকে বাদ দেওয়া যায় অথবা পৃথিবীকে থামায় দেওয়া যায়। তাহলে পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরম গতি সম্ভব নয়। তাহলে আমরা একটা প্রশ্ন লিখি যে পৃথিবীতে পরম গতি, এটা তোমাদের এই ডাব্লিউ থাকবে, পরম গতি সম্ভব নয় কেন? অথবা আরেকটা প্রশ্ন, পৃথিবীর সকল গতি
আপেক্ষিক গতি ব্যাখ্যা করো। পৃথিবীর সকল গতি আপেক্ষিক গতি। তাহলে পরম আর আপেক্ষিকের যে দুইটা বিষয় আছে, এখন আসো জিনিসটাকে আমরা আর একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে আমাদের একজন ভদ্রলোক, এটা হলো আমাদের এ নামক একজন ব্যক্তি। এই ভদ্রলোক দাঁড়ায় আছে, স্থির দাঁড়ায় আছে। এখানে আমি আরেকজন ব্যক্তিকে নিলাম, এটা হলো বি নামক ব্যক্তি, সে সামনের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছে। এখানে আরেকজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে সি নামক ব্যক্তি, এই ভদ্রলোক 10 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছে। তাহলে দেখো এখানে তিনজন অবজারভার আছে, তিনটা ব্যক্তি আছে। এখন এই তিনটা ব্যক্তির মধ্যে এ নামক ব্যক্তিটাকে স্থির বিবেচনা করা হয়েছে, বি নামক বস্তুটাকে গতিশীল এবং সি নামক বস্তুটাকে গতিশীল চিন্তা করা হয়েছে। এবং বি এবং সি তারা কিন্তু একই দিকে যাচ্ছে, ভিন্ন ভিন্ন বেগে যাচ্ছে। এখন যদি আমরা মনে করো এই যে তিনজন মানুষের বেগ আছে, এখন আমরা যদি তিনজনকে এক একজনের চোখে দেখাই, তাহলে বিষয়টা কেমন হবে? যেমন তোমরা নিজেরা বলো তো, এ এর সাপেক্ষে আমরা যদি মনে করো বি এর বেগ পরিমাপ করি, এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে দেখো আমরা যদি কাউন্ট করি এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে বেগটা হচ্ছে কার? বি এর। কার সাপেক্ষে বলতো? এর সাপেক্ষে। তাহলে তুলনা করা হচ্ছে এর সাপেক্ষে। তাহলে এখানে প্রসঙ্গ কাঠামো কে হবে? তোমরা কমেন্টস করে জানাও তো। বলো এখানে এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে প্রসঙ্গ কাঠামোটা কে হবে? এ হবে নাকি বি হবে বলো তো? আচ্ছা এই তো তোমরা কমেন্টস করে বলে দিয়েছো যে এ হচ্ছে কাঠামো এখানে। তাইলে এর সাপেক্ষে যেহেতু বি বের করবা, এখন আসো এ কাঠামোটা দেখতে কেমন? এ কাঠামোটা দেখতে কি বলো তো আমাদের? স্থির। তাহলে এ কাঠামো যেহেতু স্থির আছে, তাহলে এই গতিটা পরম গতি হবে নাকি আপেক্ষিক গতি হবে বলো তো? এর সাপেক্ষে বি এর বেগ, এটা কি পরম হবে নাকি আপেক্ষিক হবে? তোমরা মন্তব্য লিখো, এটা কি পরম হবে নাকি আপেক্ষিক হবে? এর সাপেক্ষে বি এর বেগ বলো। এই যে অনেকে লিখছে পরম, কারণ কি? কারণ এ ভদ্রলোক স্থির আছে এবং সে স্থির দাঁড়িয়ে দু চোখে যা দেখবে সবটাই সত্য দেখবে, এখানে কিন্তু কোনো মিথ্যা নাই। আচ্ছা এই যে মাহবুব শেরিন জেরিন, তুমি লিখছো আপেক্ষিক, না তুমি ভুলের দুনিয়া আছো, এগুলো সব পরম হবে। কেন পরম? এর সাপেক্ষে এ কি অবস্থায় আছে আগে দেখো, এ কি স্থির আছে, তাহলে স্থির দু চোখে যা দেখা যায় সবকিছু হয় পরম। স্থির দু চোখে, জেরিন তুমি বুঝছো কিনা? জেরিন একটু বলো তুমি বুঝছো কিনা, ক্লিয়ার হইতে হবে, এগুলো এমসিকিউ থাকবে তোমাদের। স্থির অবস্থায় যা দেখবা, তুমি বসে বসে শুয়ে শুয়ে যা দেখবা যা ভাববা সবকিছু হয়ে যাবে পরম। সবাই কি বিষয়টা বুঝছো কিনা? বলছে বুঝছে। এখন তাহলে এই বেগটার নাম হচ্ছে, তাহলে বলো এখন তোমরা একটু বলবা, এ যদি বি এর দিকে তাকায়, বলো বি কি আগায় যাচ্ছে না? কত বেগে আগায় যাচ্ছে বলো তো আমাদের? 5 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাচ্ছে। আর এই ভদ্রলোক স্থির থাকার কারণে ও যা দেখবে সব সত্য দেখবে। তাহলে এ তো আগায় যাচ্ছে, কত বেগে আগায় যাচ্ছে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এর চোখে তুমি যদি বি কে দেখাও, এ 5 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, সামনে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে বি এর অ্যাকচুয়াল বেগ, কার কাছে? এর কাছে। আর এই বেগটা হচ্ছে আমাদের পরম বেগ, এই বেগটার নামই হচ্ছে আমাদের পরম। তার মানে এই ব্যক্তির কাছে আমরা যদি বি নামক বস্তুকে দেখাই, দেখো কার চোখে কাকে দেখাচ্ছি? এর চোখে আমরা আসলে কাকে দেখাচ্ছি? বি কে দেখাচ্ছি। তাহলে তুমি যখন এই এর চোখে বি কে দেখাবা, যেহেতু ভদ্রলোক স্থির আছে, তার মানে এখানে অ্যাকচুয়াল বা রিয়েল জিনিসটা দেখা যাবে। আর রিয়েল জিনিসটা কি? বি কিন্তু আগাচ্ছে, কত বেগে আগাচ্ছে বলতো? 5 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে। তাহলে যা ঘটছে সবই সত্য ঘটনা, এই কারণে এর চোখে বি এর আসল জিনিসগুলো দেখা যাবে। আর এই কারণে এই বেগটার নাম হবে আমাদের পরম বেগ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আসো যদি আমি এর চোখে এর সাপেক্ষে সি এর বেগ বের করতে চাই, বলতো এর কাছে সি এর বেগ কত হবে? সামনে হবে না পিছনে হবে? একটু বলো, এর কাছে সি এর বেগ কেমন হবে? সবাই দ্রুত কমেন্টস করবা যে এর চোখে সি কেমন হবে। বলো এর কাছে সি কি আগাবে নাকি পিছাবে? দ্রুত দ্রুত। আগাবে। আকলিম আলী মাইরি থেকে বলেছে আগাবে। আচ্ছা আর বাকিরা? বাকিরা ঘুমায়।
আচ্ছা আগাবে। তাহলে দেখো এ আবারও জীবনে চলে আসছে, এ যেহেতু স্থির আছে তার মানে এ যা দেখবে সবই সত্য দেখবে। তার মানে এই বেচারা কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, তার মানে তার অ্যাকচুয়াল বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড কোন দিকে হবে বলো তো আমাদের? এটা সামনে যাচ্ছে বা সামনের দিকে হবে, ডিরেকশন কিন্তু সামনের দিকে হবে। তাহলে দেখো এইখানেও কিন্তু এর সাথে তুলনা করা হচ্ছে, এর সাথে তুলনা করা হচ্ছে, আর এ যেহেতু স্থির তাহলে এই বেগটার নামও কিন্তু কি বেগ বলতো? এটা আমাদের পরম বেগ, এটাও কিন্তু আমাদের হচ্ছে পরম বেগ। তাহলে স্থির বস্তুর সাপেক্ষে তুমি যখনই কোনো ঘটনা ঘটাতে চাইবা বা তুমি ঘটনা দেখবা, সবগুলো কিন্তু হচ্ছে আমাদের পরম বেগ হিসেবে কাউন্ট হবে। এখন আসো উল্টা ভাবে চিন্তা করি, এখন এর সাপেক্ষে বি না, এখন আমি যদি বলি যে বি এর চোখে দেখাবো, বি এর সাপেক্ষে সি এর বেগ, বি এর সাপেক্ষে সি এর বেগ, আমরা এখন বি এর সাপেক্ষে সি এর বেগটা পরিমাপ করব। এখন দেখো বি এর সাপেক্ষে, কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। বি কিন্তু কি অবস্থায় আছে বলো তো আমাদের? গতিশীল অবস্থায় আছে। তাহলে বলো বি এর সাপেক্ষে সি এর বেগটা পরম বেগ হবে নাকি আপেক্ষিক বেগ হবে? বি এর সাপেক্ষে মহসিনা মমতা বলেছে স্যার যদি বলে হ্যাঁ তাহলে পরম বেগ হবে, কিন্তু আমাদের তখন পৃথিবী, প্রশ্নের মধ্যে পৃথিবী মেনশন করা থাকবে না। ফিজিক্সের দুনিয়ায় পৃথিবী বলে কিছু নাই, মনে রাখবা। ফিজিক্সে পৃথিবী নেই, হ্যাঁ ফিজিক্সে ফ্রিকশন নাই, ফিজিক্সে পৃথিবী নাই, কারণ আমি তো প্রশ্নের মধ্যে পৃথিবী, সবাই তো পৃথিবীতেই আছে, আমি পৃথিবীটা মেনশন করছি না। পৃথিবী মেনশন করা থাকলে পরম আপেক্ষিক চিন্তা করতে হবে। হ্যাঁ এখন দেখো বি এর সাপেক্ষে, বি এর দু চোখে দেখাতে চাও কাকে? সি কে দেখাতে চাও। তাহলে বি এর চোখে, বি ভদ্রলোক নিজে কি অবস্থায় আছে? গতিশীল অবস্থায় আছে। তাহলে গতিশীল চোখে দেখাবা যাকে, সে হয়ে যাবে আপেক্ষিক। সে কি হয়ে যাবে আমাদের? আপেক্ষিক। তাহলে প্রথমত বুঝলাম যে বি এর চোখে সি হবে আপেক্ষিক, বি এর কাছে সি হবে কি আমাদের? আপেক্ষিক। কিন্তু মানটা কত হবে? দেখো এই ভদ্রলোকের মান 5, এই ভদ্রলোকের মান 10। মনে রাখবা আপেক্ষিক দুনিয়ায় কেউ কখনো নিজেরটা দেখে না, দেখে সবসময় অন্যেরটা। আপেক্ষিক ঘটনায় কেউ কখনো নিজেরটা দেখবে না, দেখবে সবসময় অন্যেরটা। দেখো বেগটা কার বলো তো আমাদের? সি এর। বলো বেগটা কার? সি এর। তারা কি একই দিকে যাচ্ছে। আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয়? বেগটা হচ্ছে সি এর, কার চোখে বলতো? বি এর চোখে। এটা লিখবো কেমনে? বেগ কার বেগ বলতো? সি এর বেগ। যার বেগ বের করবা তাকে লিখবা আগে, যার সাপেক্ষে বের করবা তাকে লিখবা হচ্ছে পরে। তাহলে ভিসিবি, ভিসিবি আমি আবারও বলি, যার বেগ বের করবা, বেগ বের করবা কার? সি এর। যার বেগ বের করবা তাকে লিখবা আগে, সি আগে লিখলাম। যার সাপেক্ষে করবা তাকে লিখবা পরে, বি হচ্ছে পরে। এটা হলো আপেক্ষিক বেগের সিম্বল ভিসিবি। আপেক্ষিক বেগ মানে হচ্ছে তুলনা, তুলনা মানে পার্থক্য। তার মানে এই যে বি আর সি এর বেগের যে পার্থক্যটা আছে এটাই দেখা যাবে। সমান বেগ দেখা যাবে না, দেখা যাবে পরিবর্তনটা। দেখা যাবে কি? পরিবর্তনটা। তাহলে বলো আমি বেগ বের করতেছি কার? সি এর বেগ বের করতেছি। যার বেগ বের করবা তার বেগ লিখবা আগে, যার সাপেক্ষে করবা তাকে লিখবা পরে, মাঝখানে লিখবা পার্থক্য মানে বিয়োগফল। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ বের করার ফর্মুলা। দেখো আপেক্ষিক বেগ মানে হচ্ছে তুলনা করা। গতিশীল কোনো ব্যক্তির সাপেক্ষে তুলনীয় যে বেগটা আছে এই বেগটার নামই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। তাহলে বলো আমি বেগটা বের করতেছি কার? সি এর বেগ বের করতেছি। আমরা বেগ বের করতেছি কার? সি এর বেগ বের করতেছি। কার সাপেক্ষে বের করতেছি? বি এর সাপেক্ষে বের করতেছি। সো আমি আবারও বলছি বাবুরা, দেখো যার বেগ বের করবা তাকে লিখবা আগে, যার সাপেক্ষে বের করবা তাকে লিখবা পরে, যার বেগ বের করবা তার বেগ হবে আগে, যার সাপেক্ষে বের করবা তার বেগ হবে পরে, আর মাঝখানে ইউজ করতে হবে পার্থক্য মানে মাইনাস। সবাই নিয়মটা বুঝছো কিনা বলো? বলো বাচ্চারা বলো নিয়ম বুঝছো কিনা? কত মজা! আপেক্ষিক বেগ মানে কল্পনা, ফিলোসফি। তাহলে বিয়োগ মানটা বসে দেখো, ভিসি সি এর বেগ হচ্ছে 10 মাইনাস বি এর বেগ হচ্ছে কত আমাদের? 5। তাহলে রেজাল্টটা কত আসতেছে? 5 মিটার পার সেকেন্ড। বেগটা পাইলাম 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ বেগটা পাইলাম 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগের মানটা দেখো, এই বেগের মানটা যেহেতু প্লাস, বেগের মান যেহেতু প্লাস, প্লাস মানে হচ্ছে সামনের দিকে, প্লাস মানে হলো কি সামনের দিকে।
তার মানে বি যদি সি এর দিকে তাকায়, বি দেখবে সি 5 মিটার পার সেকেন্ড বেগে সামনে আগায়া যাচ্ছে। তাহলে বি দেখবে বি এর চোখে বি দেখবে সি 5 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, এগিয়ে মানে প্লাস, হ্যাঁ এগিয়ে যাচ্ছে, সামনে যাচ্ছে। যদি বেগের মানটা বিয়োগ করার পরে বেগের মানটা প্লাস আসে, প্লাস মানে আগাচ্ছে, মাইনাস মানে পিছাচ্ছে। মনে রাখবা প্লাস মানে সামনে যাবে, তার মানে যেদিকে যাচ্ছে সেই দিকে যাবে, মাইনাস মানে উল্টা দিকে যাবে। যেমন এখন যদি উল্টা ভাবে চিন্তা করি, আমরা উল্টা ভাবে ভাববো দেখো সি এর চোখে সি এর সাপেক্ষে বি এর বেগ, দেখো বেগটা কার বাবারা, দেখো বেগটা কার বি এর, তাহলে লিখবা ভিবি। কার সাপেক্ষে বলো, সি এর সাপেক্ষে, লিখবো সি। যার বেগ তাকে লিখতে হয় আগে, যার সাপেক্ষে তাকে লিখতে হয় পরে। ভিবি মানে হচ্ছে কত বলো, ভিবি মানে হচ্ছে কত 5, আর ভিসি মানে কত 10। বিয়োগ করলে আসবে -5 মিটার পার সেকেন্ড, -5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যদি এ এবং বি যদি একই বেগে একই দিকে চলে তাহলে তারা স্থির থাকবে, হ্যাঁ ওকে। দেখো আচ্ছা, তাহলে তোমরা দেখো এখানে এই বেগের মান আমি কি সি এর চোখে দেখাইলাম বি কে, সি এর চোখে দেখাইলাম কাকে, বি কে। সি বি এর দিকে তাকাচ্ছে, তাকিয়ে দেখতেছে বি 5 মিটার পার সেকেন্ড মাইনাস মানে পিছাচ্ছে, ওই যে তোমাদের বলছিলাম তুমি যখন ট্রেনের জানালা দিয়ে বাহির দিকে তাকায় থাকবা, তোমার বেগ আছে, তোমার কাছে মনে হবে বাহিরের গাছপালাগুলা গতিশীল, আসলেই বাহিরের গাছপালাগুলা গতিশীল না, তোমার কাছে মনে হচ্ছে গতিশীল, কারণ তুমি কখনোই তোমার নিজেরটা নিজেকে দেখো না, তুমি সবসময় পরের জিনিস দেখো। এই বিষয়টার নামই হচ্ছে আপেক্ষিক, ঠিক আছে? এই বিষয়টার নামই কি আপেক্ষিক। দেখো আমি যদি আবার একটু ব্রিফ করি, বি যদি সি এর দিকে তাকায়, বি দেখবে সি 5 মিটার পার সেকেন্ড বেগে আগায়া যাচ্ছে, আবার সি যদি বি এর দিকে তাকায়, সি দেখবে বি কে 5 মিটার পার সেকেন্ড বেগে পিছায়া যাচ্ছে। তার মানে ধরো তোমরা দুইজন বন্ধু রাস্তা দিয়ে দৌড়াচ্ছ, যার বেগ কম সে দেখবে বেশি বেগওয়ালা মানুষটা আগায়া যাচ্ছে, আর যার বেগ বেশি সে দেখবে কম বেগওয়ালা মানুষটা পিছায়া যাচ্ছে। যার বেগ কম সে যদি বেশি বেগের দিকে তাকায়, বেশি বেগওয়ালা মানুষটা আগাবে, আর বেশি বেগওয়ালা মানুষটা কম বেগের দিকে তাকাইলে দেখবে কম বেগওয়ালা মানুষটা পিছাচ্ছে। তোমাকে এগুলো মনে রাখার দরকার নাই, তুমি বিয়োগ করবা, বিয়োগ করে রেজাল্ট যদি প্লাস পাও, প্লাস মানে আগাবে, মাইনাস পেলে পিছাবে। বলো বুঝছো কিনা এটুকু সবাই? আপেক্ষিক বেগটা বুঝছো কিনা? সবাই বলো আপেক্ষিক বেগটা বুঝছো কিনা? বাচ্চারা দেখো মজার জিনিস এগুলো, মজা, অনেক মজা। সবাই বুঝছো? ওকে। এখন যদি এমন হয় তোমার জীবনে, যদি এমন হয় যে মনে করো হচ্ছে এই তোমরা দুই বান্ধবী মিলে পাশাপাশি দুইটা ট্রেনে বসে পাশাপাশি যাচ্ছ, দুইজনের বেগ কি, একজন মনে করো এই ভদ্রলোক হচ্ছে এটা এ 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, পাশে আর একটা বান্ধবী চোখে চোখ রেখে সামনে একই বেগে আগাচ্ছে, 5 মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, দুইজন কিন্তু একই দিকে একই বেগে যাচ্ছ। তাহলে আমরা যদি এই দুইটা বেগকে বিয়োগ করি, বিয়োগ করলে জিনিসটা কত হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। তার মানে একই বেগে একই দিকে চলমান থাকলে একজন আরেকজনের কাছে স্থির বলে মনে হবে। এটা তোমরা তোমাদের ঘরে বসে থাকো, তোমরা যারা চেয়ারে বসে আছো, হ্যাঁ চেয়ারে পাশাপাশি দুইজন বসে থেকে দেখো, তোমাদেরকে স্থির বলে মনে হয়, আসলে তোমরা কিন্তু স্থির না। পৃথিবীর সাপেক্ষে চিন্তা করলে তোমরা কিন্তু গতিশীল, বাট তোমরা তোমাদের সামনে যে আরেকটা বান্ধবী বসে আছে সেও গতিশীল, তুমিও গতিশীল। পৃথিবী যেহেতু একই বেগে সবাইকে ঘোরাচ্ছে, কিন্তু আমরা আমাদের অবস্থান বুঝতে পারি না, এই কারণে আমাদেরকে স্থির বলে মনে হয়। তার মানে সমবেগে চলমান বস্তুগুলোর ক্ষেত্রে একই দিকে যদি সমবেগে চলে, তাহলে বস্তুগুলোর বেগ কিন্তু তোমার নাই হয়ে যাবে জীবন থেকে। তার মানে একজন আরেকজনকে স্থির বলে মনে হবে। বিষয়টা বুঝছো কিনা বলো? আচ্ছা, সো এই হলো আমাদের আপেক্ষিক বেগ, পরম বেগ। তাহলে আমরা এখানে বুঝলাম যে একই দিকে গেলে আপেক্ষিক বেগ কি করতে হয়? বিয়োগ করে বের করতে হয়। আমরা এখন নোট লিখবো, নোট একই দিকে হলে
আপেক্ষিক বেগ বিয়োগ করতে হবে। যদি একদিকে হয়, সেম দিকে হয়, তাহলে আপেক্ষিক বেগ বিয়োগ। তাহলে উল্টা করে ভাবো, যদি একই দিকে না হয়ে বিপরীত দিকে হয়, তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। আর বিপরীত দিকে হলে যোগ করে দিবা, যোগ করতে হবে। একই দিকে হলে হচ্ছে বিয়োগ, আর বিপরীত দিকে হলে হচ্ছে যোগ। একই দিকে হলে আপেক্ষিক বেগ বিয়োগ। যেমন ধরে এমন হলো যে এ নামক একজন ভদ্রলোক, সে মনে করো এই দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, আর বি নামক আরেকজন ভদ্রলোক সে এই দিকে আসতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে দেখো এরা মুখোমুখি আসতেছে। তোমরা খেয়াল করে দেখবা, তুমি যখন রাস্তার এক পাশ দিয়ে প্রাইভেট কার দিয়ে সামনে আগায় যাচ্ছ, তোমার অপোজিট পাশে যে গাড়িগুলা পিছন দিকে যায়, দেখবা গাড়িগুলোর বেগ বেশি বলে মনে হয়। তাহলে তুমি যাচ্ছ আগায়া সামনে, তোমার গাড়িগুলো যাচ্ছে পিছায়া, তাহলে কি তোমরা বিপরীত ডিরেকশনে আসো। এই বিপরীত ডিরেকশনে থাকলে আপেক্ষিক বেগটা যোগ করতে হবে, যোগফল কি অবশ্যই বেড়ে যাবে। তাহলে আমরা যদি এখানে এটার নাম এ দেই আর এটার নাম বি দেই, যেহেতু তারা বিপরীত দিকে আছে, এই জন্য আপেক্ষিক বেগ, এই জন্য কার সাপেক্ষে? কার? এর সাপেক্ষে বি এর বেগ, ভি কার বেগ? বি এর বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে প্রথমে বি এর বেগ লিখবা ভিবি, যেহেতু বিপরীত দিকে তাহলে প্লাস দিবা ভিএ। তাহলে ভিবি মানে 10 প্লাস 5, তার মানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। বেগটা পাইলাম 15 মিটার পার সেকেন্ড। এটি হলো আপেক্ষিক বেগ। যদি আপেক্ষিক বেগ নিয়ে 9, 10 এতে আমরা আলোচনা নাই, আপেক্ষিক বেগ নিয়ে ইন্টারমিডিয়েটে বিশাল আলোচনা আছে, তখন আমরা আলোচনা করব। তোমাদের জাস্ট অল্প একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। বলো, একই দিকে গেলে বিয়োগ করবা, বিপরীত দিকে গেলে যোগ করবা। একই দিকে গেলে বেগ কমবে, বিপরীত দিকে গেলে বেগ বাড়বে। এটি হচ্ছে আপেক্ষিক। বলো এই বন্ধু, বুঝছো কিনা? আচ্ছা, বুঝতে পারো নাই? এই যে একই কথা, মনে করো আমি আগের কনসেপ্ট দিয়ে যদি বুঝাই, দেখো এর সাপেক্ষে কার বেগ? বলো তো বি এর বেগ। তাহলে ভিবি যদি আগের মতো করে করি, যে আপেক্ষিক বেগ সবসময় বিয়োগ করবা, ভিবি এ ইকুয়াল কি? ভিবি মাইনাস কি? ভি এ হওয়ার কথা ছিল না? আপেক্ষিক বেগ যদি সবসময় বিয়োগ করে চিন্তা করো, তাহলে এখন খেয়াল করে দেখো, ভিবির মান যদি 10 চিন্তা করো, 10 সূত্রে মাঝখানে মাইনাস আছে। বলো বি যেই দিকে যাচ্ছে, এ কি তার উল্টা দিকে যাচ্ছে না? এ তার উল্টা দিকে যাচ্ছে না? তাহলে এটার বেগ যদি আমরা প্লাস চিন্তা করি, এটার বেগ কি চিন্তা করতে হবে? আমাদের মাইনাস চিন্তা করতে হবে। তাহলে এটার বেগ -5, তাহলে মাইনাস আর মাইনাস মিলে কি হয়ে যাচ্ছে? আমাদের +5। তাহলে আনসার কত হচ্ছে আমাদের? 15। আপেক্ষিক বেগের সূত্র মেইনলি মাইনাসই হয়, মেইন সূত্র মাইনাস। কি তোমাদের মনে রাখতে কষ্ট হবে বলে আমরা বলি একই দিকে গেলে বিয়োগ করবা, বিপরীত দিকে গেলে যোগ করবা। জেরিন এবার বুঝছো কিনা বলো? জেরিন এবার বুঝছো কিনা বলো? সহজ বিষয়, একই দিকে গেলে বিয়োগ আর বিপরীত দিকে গেলে যোগ। সবাই একটু দ্রুত বলো। জেরিন দ্রুত কমেন্টস করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো আমাদের আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট শেষ হলো। তোমাদের আরো কিছু এইচডব্লিউ হবে, এইচডব্লিউ লিখো। আকাশে উড়ন্ত বিমানকে ছোট বলে মনে হয় কেন? আকাশে একটা বিমান উঠলে এই বিমানটাকে ছোট বলে মনে হয় কেন? তারপরে ট্রেনের জানালা দিয়ে, গতিশীল ট্রেন লিখে আমরা, গতিশীল ট্রেনের জানালা দিয়ে বাহিরের গাছপালাকে ছোট বলে মনে হয় কেন? ছোট বলে মনে হয় কেন?
জেনে নি যে বি তো এর অপোজিটে, অপোজিট বলেই তো আমরা মাইনাস ইউজ করছি, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। আচ্ছা দেখো এই দুইটা। তারপর 3 নাম্বার হচ্ছে পরম গতি ও আপেক্ষিক গতির পার্থক্য লিখো। পরম গতি এবং আপেক্ষিক গতির পার্থক্য লিখো। তাহলে এই 3টা এবং আগে দিলাম 2টা, এই 5টা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, সবাই অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই আমরা অনলাইন ক্লাস, যারা আমাদের নতুন আমাদের সদস্য আছো, যারা 10-এ, তোমরা কি বুঝতেছো? আমি ভয়ে থাকি যে তোমরা আসলে ওই পাশ থেকে পড়া বুঝো কিনা, তোমাদের তো চেহারা দেখা যায় না। আমাদের কিন্তু পুরো সেটআপ আছে, তারপরে কিন্তু আমি অনলাইনে পড়াই না শুধু একটা কারণে, যে পোলাপানরা আসলে বুঝে কিনা। সবাই একটু বলো তো, এতক্ষণ ধরে যে একটা আলোচনা করলাম, প্রসঙ্গ কাঠামো, গতি, পরম গতি, আপেক্ষিক গতি বা এদের যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো দেখাইলাম, সবাই বুঝতে পারছো কিনা? 2টা লিখতে পারো নাই। আচ্ছা এটা আগে লিখো। তাহলে 2 নাম্বারটা যদি লিখতে চাও, এই যে এইখানে 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 কোথায়, যে এইখানে 2 নাম্বারটা স্ক্রিনশট দাও, এটা স্ক্রিনশট দাও। ইনামাতুন নেসাহ আইডি থেকে যে কমেন্ট করেছো, ওকে তাড়াতাড়ি করো। সবাই বুঝছো আশা করি। ওকে, এখন আসো আমরা নতুন কনসেপ্ট শুরু করব, যে দিকের উপর ভিত্তি করে হেডলাইন দাও স্কেলার ও ভেক্টর রাশি। একটা লেকচার শেষ আমাদের, স্কেলার ও ভেক্টর রাশি। এটা হচ্ছে তোমাদের অলরেডি রাশি পরিচিতির মধ্যে আলোচনা করে দিয়েছিলাম, বাট এটার মেইন পড়াশোনাটা হচ্ছে এই অধ্যায়ের, যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। দিকের উপর ভিত্তি করে রাশি হচ্ছে মেইনলি দুই ধরনের হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, আর স্কেলার রাশির অপর নাম হচ্ছে অদিক রাশি। আর আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। সংজ্ঞাগুলো খুব গুরুত্বপূর্ণ আসে। ভেক্টর রাশি সদিক অথবা দিক রাশি। স্কেলার রাশি, ভেক্টর রাশি, এই যে দুইটা রাশির পরিচিতি গেল, এগুলোকে শুধু কার উপর ভিত্তি করে বলো তো? আমাদের দিকের উপর ভিত্তি করে এই রাশি দুইটা ক্লাসিফিকেশন করা হয়েছে। দেখো স্কেলার রাশি, যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিকের কোনো প্রয়োজন নেই। সেই সকল রাশিকে স্কেলার রাশি বলে। তারপরে স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান লাগবে। দেখো শুধুমাত্র মান, আর জীবনে কিছুই লাগে না, যাদের একটা ভ্যালু আছে। যেমন তোমার ভর, তোমার হাইট, তোমার ঘড়িতে সময়, তোমার বয়স, এগুলোতে কিন্তু কোনো ডিরেকশন লাগে না। তাহলে লিখো যে সকল রাশি শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, আর দিকের কোনো প্রয়োজন নাই, কোনো ডিরেকশন লাগে না, ওই সকল রাশিগুলোকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। যেমন বললাম তোমার ভর কত, তুমি কি বলবা যে আমার ভর 50 কেজি, উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে? তার মানে ভরের সাথে দিক কথাটা কখনো যায় না, এই কারণে ভর হচ্ছে একটা স্কেলার রাশি। তো আমরা কতগুলো স্কেলার রাশির উদাহরণ, এখানে শুধুমাত্র সংজ্ঞার উদাহরণগুলো পড়বা। উদাহরণগুলোর মধ্যে ভর, তারপর তোমার হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে আমাদের সময়, তারপর তোমার হচ্ছে তাপমাত্রা,
আবার তোমার হচ্ছে দূরত্ব, আবার তোমার হচ্ছে দ্রুতি, তারপর তোমার হচ্ছে চাপ, তারপর তোমার হচ্ছে কাঁচ, তারপর হচ্ছে ক্ষমতা, তারপর তোমার হচ্ছে শক্তি, তারপর তোমার হচ্ছে বিভব, তারপর হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, তারপর তোমার হচ্ছে পীড়ন, তারপর তোমার হচ্ছে ঘনত্ব, তারপর হচ্ছে তোমাদের এখানে আছে ঘনত্ব, তারপর চাপ লিখছি, এগুলি আছে, আরো আছে, অনেক হইতে পারে, হাজার হাজার রাশি আছে, এদের কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, এদের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। হ্যাঁ, দৈর্ঘ্যের মতো তোমার প্রস্থ হতে পারে, ব্যাসার্ধ হতে পারে, এগুলো। তারপরে আয়তন আর একটা আছে, আয়তন, মনে হবে ক্ষেত্রফল কিন্তু লিখি নাই, আয়তন লিখছি, ইত্যাদি। এরা সবাই হচ্ছে স্কেলার রাশি, এরা সবাই স্কেলার। তার মানে এদেরকে প্রকাশ করতে গেলে আমাদের শুধু মান লাগবে, কোনো দিকের প্রয়োজন নাই, দিক দরকার হবে না। এদেরকে প্রকাশ করতে গেলে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করব। এদেরকে প্রকাশ করতে গেলে আমরা শুধুমাত্র কি মান দিয়ে প্রকাশ করব। তাহলে যে সকল রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় তাদের মধ্যে ব্যতিক্রম একটা আছে। এই ব্যতিক্রমটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহটা কিন্তু ব্যতিক্রম, এর মানও আছে, দিক আছে। মান দিক থাকা সত্ত্বেও এটাকে আমরা ভেক্টর রাশি না বলে এটাকে আমরা স্কেলার রাশি বলি। এটার ব্যাখ্যাটা তোমাদের 9-10 এর যে লেভেলটা আছে এটা দেখে বুঝবা না, যে তড়িৎ প্রবাহ যে বিষয়টা, মান ও দিক থাকা সত্ত্বেও এটি স্কেলার, এটা ব্যতিক্রম, স্কেলার। কারণ কি? কারণ মান আর দিক থাকলেও একটা রাশিকে শুধু মান আর দিক দিয়ে ডিফাইন করা যায় না। ভেক্টর রাশির মান দিকের পাশাপাশি ভেক্টর যোগের নিয়ম মানতে হয়। এই জিনিসটা মান দিক থাকা সত্ত্বেও এটা স্কেলার। কারণ কি? শর্ট করে কারণটা লিখে রাখতে পারো তুমি, কেউ জিজ্ঞাসা করার জন্য পারো। কারণ এটি ভেক্টর যোগের নিয়ম মানে না। এই ভেক্টর যোগের যে নিয়মটা এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা, যে ভেক্টরকে যোগ বিয়োগ করার ক্ষেত্রে কতগুলো রুলস আছে, কতগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো তোমাদের 9-10 এর বইয়ে নাই। তো এটা নিয়ে তোমরা জাস্ট একটু জেনে রাখো যে ভেক্টরকে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। এটা নিয়ে তোমরা ইন্টারে একটা বড় চ্যাপ্টার পড়বা, ভেক্টর, ওইখানে জানবা। তা তড়িৎ প্রবাহটা মান দিক থাকা সত্ত্বেও এটাকে আমরা ভেক্টর না বলে স্কেলার বলি, কারণ এটা মান দিক আছে, কিন্তু এটা ভেক্টর যোগের নিয়মটা না মানার কারণে এটা হচ্ছে আমাদের স্কেলার। সবাই কি এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে হচ্ছে চাপ। এই চাপ নিয়ে অনেকে কনফিউশন থাকো। চাপ নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার আছে, চাপের দিক আছে, কিন্তু চাপের দিকটা নির্দিষ্ট না। চাপ কোনো নির্দিষ্ট দিকে কাজ করে না, কোনো নির্দিষ্ট দিকে কাজ না করে সব দিকে কাজ করে, সব দিকে কাজ করে। তুমি যদি একটা পানি ভর্তি বেলুন নাও, পানি ভর্তি বেলুনের মধ্যে পানি ভরে তুমি যদি ঠাস করে চাপ দাও অনেকগুলো ছিদ্র করে, দেখবা সবগুলো ছিদ্র দিয়ে পানি বের হবে। তার মানে চাপ কখনো একদিকে কাজ করে না, চাপ আসলে সব দিকে সমানভাবে ছড়ায় যায়। বলো সবাই এই পর্যন্ত বুঝছো কিনা? জেরিন ফার্স্ট এইচডব্লিউ বুঝে দিচ্ছে, সমস্যা নেই। দেখেন এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা? স্কেলার আর সেটা বুঝছেন কিনা সবাই একটু বলবো আমরা। স্কেলার রাশিটা বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টস করে জানাবো। আচ্ছা দেখো, আমাদের এখানে যে বিষয়টা আছে স্কেলার রাশি, স্কেলার রাশি মানে হচ্ছে যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু একটা মান লাগে, কোনো দিকের প্রয়োজন হয় না, ওই সকল রাশিগুলোকে আমরা স্কেলার রাশি বলি। আমাদের বাস্তব জীবনে অনেক রাশি আছে, যেমন ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, এগুলো এক একটা তোমার স্কেলার রাশি। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেমন তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহের মান আর দিক দুইটাই আছে, কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ, ধরো একটা তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 5 এম্পিয়ার কারেন্ট এটা হলো মান। আর এর দিকটা কোন দিকে? এর দিক আছে, কারেন্ট যায় হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, মানে প্লাস থেকে মাইনাসের দিকে যায়। এটা ফিক্স, যে কারেন্টের ডিরেকশনটা সবসময় ফিক্স, যে প্লাস প্রান্ত থেকে মাইনাসের দিকে যাবে। তাহলে কারেন্টের মান হচ্ছে, মনে করো এই মান 5 এম্পিয়ার এবং ডিরেকশন হচ্ছে প্লাস থেকে মাইনাস, তাহলে মান আর দিক আছে,
তাহলে এটা তো ভেক্টর হওয়ার কথা, কিন্তু ভেক্টর হয় নাই কেন? কারণ ব্যতিক্রম, কারণ এটা একটা প্রিন্সিপালকে ফলো করে না, আর প্রিন্সিপালটার নাম হচ্ছে ভেক্টর যোগের নিয়ম। এটা তোমাদের 9-10 লেভেলে না জানলেও চলবে, এটা ইন্টারমিডিয়েটে তোমাদের এইটুকু আলোচনা করে দেওয়ার কারণ হচ্ছে কখনো কোনো ভাইবা বোর্ডে যদি জিজ্ঞেস করো যেন তোমরা পারো যে তড়িৎ প্রবাহ কেন ভেক্টর না। তাহলে তড়িৎ প্রবাহ ভেক্টর না, কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ মান দিক থাকা সত্ত্বেও এটা স্কেলার, কারণ এটার মান দিক থাকা সত্ত্বেও এটা ভেক্টর যুগের নিয়মটা মানে না, এই কারণে এটা স্কেলার। এরপরে চাপ, চাপের সূত্রের মধ্যে বল আছে, সো অনেকে এটাকে ভেক্টর আকারে চিন্তা করতে পারো, কিন্তু চাপটা তোমার হচ্ছে ভেক্টর না, এটা হলো স্কেলার। কারণ তুমি যদি মনে করো একটা পাত্র নাও, ধরো একটা বেলুন নিলা, বেলুনের মধ্যে অনেকগুলো ছিদ্র করলা, ছিদ্র করে ভিতরে পানি দিয়ে তুমি মনে করো কোন একটা পাশ থেকে চাপ দিছো, চাপ দিলে দেখবে এই দিক দিয়ে সবগুলো ছিদ্র দিয়ে পানি বের হবে। তার মানে চাপটা আসলে একটা জায়গায় কাজ করে না। তুমি মনে করো যে এখানে চাপ দাও, এইখান থেকে চাপটা সব জায়গায় সমানভাবে ছড়ায়া যায়। চাপটা সব জায়গায় সমানভাবে ছড়ায়া পড়ার কারণে চাপের কোনো নির্দিষ্ট দিক থাকে না, আর এই কারণে চাপটা স্কেলার রাশি। সবাই বুঝছো কিনা বলো? ইনামাতুন্নেসা আইডি থেকে যে কমেন্ট করেছো, তুমি এবার বুঝছো কিনা বলো? তো দ্রুত বলতে হবে বাচ্চারা। আচ্ছা বুঝছো, ভেরি গুড। ওকে, এখন আসলে আমরা ভেক্টর রাশিতে যাব। ভেক্টর রাশি কি বলছে আমরা একটু দেখি। ভেক্টর রাশি দেখো, ভেক্টর রাশিতে কি বলা হয়েছে, যে সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন, সেই সকল রাশিকে ভেক্টর বা সদিক রাশি বলে। তার মানে এখানে মানও লাগবে আবার দিকও লাগবে। মান দিক একটা হইলে হবে না, দুইটাই লাগবে। এটা তোমাদের 9-10 এর সংজ্ঞা। যদিও 9-10 এর এই সংজ্ঞা দিয়ে তোমরা ইন্টারমিডিয়েটে ভেক্টর রাশির অ্যাকচুয়াল সংজ্ঞা যেমন তড়িৎ প্রবাহ ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু তোমাদের লেভেলে এইটুকু ঠিক আছে। যখন তোমরা বড় ক্লাসে উঠবা তখন মান দিকের বাইরে আরো কিছু ফাংশন আসবে যেগুলো আমরা বড় ক্লাসে শিখবো। তোমাদের লেভেলে শুধু এইটুকু লিখলে হবে যে সকল রাশি হবে, যে সকল রাশিকে লিখো, যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন, সেই সকল রাশিকে ভেক্টর রাশি বলে। সেই সকল রাশির নাম হচ্ছে ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি এমন অনেক হাজার উদাহরণ আছে। কতগুলো উদাহরণ যদি আমরা বলি, যেমন একটা হলো সরণ, তারপর তোমার হচ্ছে বেগ, তারপর তোমার হচ্ছে ত্বরণ, তারপর তোমার হচ্ছে মন্দন, তারপর তোমার হচ্ছে ওজন, তারপর তোমার হচ্ছে বল, তারপর তোমার হচ্ছে ভরবেগ, হ্যাঁ ভরবেগ, তারপর তোমার হচ্ছে এখানে আরো অনেক রাশি আছে। তীব্রতা, তড়িৎ তীব্রতা এটা একটা রাশি আছে। তাহলে সরণ, বেগ, ত্বরণ, মন্দন, ওজন, বল, ভরবেগ, তড়িৎ তীব্রতা ইত্যাদি। তাহলে মোটামুটি এই কটা রাশি পড়লেই তোমাদের হয়ে যাবে যে সরণ, বেগ, ত্বরণ, মন্দন, ওজন, বল, ভরবেগ, তড়িৎ তীব্রতা। এসিসি লেভেলে এইটুকু জানলে মোটামুটি হয়ে যাবে। এটা দিয়ে তোমাদের ভেক্টর রাশির এগুলো শুধু জ্ঞানমূলক আসবে। স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জানবা। সো আশা করি তোমাদের তোলা শেষ। এখন দেখো, এখানে আমরা যদি এর পরবর্তী টার্মে যাই, উদাহরণগুলো গেল। কারণ ভেক্টর রাশিকে চাইলে মনে রাখতে একটা ছন্দ মনে রাখতে পারো। ভেক্টর রাশি তোমাদের আগের অধ্যায়ে পড়াচ্ছিলাম যে ভেক্টর রাশির উদাহরণগুলো, ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে এটা মনে রাখার জন্য তোমরা চাইলে এই টেকনিকটা মনে রাখতে পারো। ভবের সব প্রিয়তমারা টাকা নিয়ে কালের গর্ভে ভেসে যায়। এটার ভিতরে একদম তোমার এসএসসি থেকে শুরু করে
একদম এইচএসসি প্লাস অ্যাডমিশন, এর মধ্যে যত ধরনের ভেক্টর রাশি আছে ম্যাক্সিমাম ভেক্টর রাশিগুলো এর মধ্যে কিন্তু দেওয়া আছে, ম্যাক্সিমাম ভেক্টর রাশিগুলো কিন্তু এর মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, যেমন ভ, এই ভতে বোঝাচ্ছি আমরা ভর বেগ, বেতে বোঝাচ্ছি আমরা হচ্ছে বেগ, শতে বোঝাচ্ছি আমরা হচ্ছে সরণ, বতে বোঝাচ্ছি আমরা এটা বল, প্রতে বোঝাচ্ছি আমরা এটা প্রাবল্য। প্রাবল্য মানে ধাক্কা মারা, এটা দুই ধরনের হয়, একটা হলো তড়িৎ প্লাস তড়িৎ, আর হলো চৌম্বক, এই দুই ধরনের প্রাবল্য তৈরি হয়। প্রাবল্যের আরেকটা নাম হলো তীব্রতা, তীব্রতা এটাও ভেক্টর রাশি। ওতে হচ্ছে আমাদের ওজন, এটা ভেক্টর রাশি। ততে হচ্ছে আমাদের ত্বরণ, এটাও ভেক্টর রাশি। মতে হচ্ছে মন্দন, এটাও ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি। সবাই একটু লিখো। সবাই লিখো দ্রুত। জেরিন বলছে এই সন্দেহ, হ্যাঁ পৃথিবীতে ভেক্টর রাশির সংখ্যা তো হাজার হাজার, মানে তোমাদের লেভেলে মোটামুটি, তোমাদের যেমন এসএসসি লেভেলে এই ছন্দ মনে রাখলে এনাফ, এইটুকু, এর বাইরে না গেলেও চলবে তোমাদের এসএসসি লেভেলে। এসএসসি লেভেলে এগুলো মনে রাখলেই চলবে। এখান থেকে প্রতি বছরই এমসিকিউ তে প্রশ্ন আসে। আর এই টতে বোঝাচ্ছে টর, যেগুলো আমি হলুদ কালার দিয়ে লিখতেছি, এগুলো চাইলে মুখস্থ রাখতে পারো, না চাইলে না, এগুলো তোমাদের এই লেভেলে নাই। হ্যাঁ, আর কতে বোঝাচ্ছি আমরা কার্ল, এগুলো যে শব্দগুলো একটু জেনে রাখতে পারো যে এগুলো ভেক্টর, কারণ এগুলো প্রত্যেকটা এক একটা টার্ম যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়বো আর কি। আর গতে হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। আর ভতে হচ্ছে আমাদের ভ্রামক, ভ্রামক। আর এই শতে হলো সান্দ্রতা। এই যে পাঁচটা, এগুলো চাইলে কেউ মনে রাখতে পারো বিভিন্ন কম্পিটিশনের জন্য, বাট না হলেও চলবে। বাট আমাদের যে ভর বেগ, বেগ, সরণ বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, এগুলো তোমাদের লাগবে ফরজ, এগুলো পরীক্ষা খুব আসে, খুব আসে, এমসিকিউ তো খুব আসে এগুলো। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশির একটা এক্সাম্পল কিন্তু তোমাদের হয়ে গেল, স্কেলার রাশি, ভেক্টর রাশি। এখন আসো, এই ভেক্টর রাশি সবার কি তোলা শেষ? সবাই একটু জানাও এগুলো তোলা শেষ কিনা, বাচ্চারা একটু বলো সবার তোলা শেষ কিনা। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? একটু দ্রুত কমেন্টসে জানাও। আচ্ছা ঠিক আছে, তোলা শেষ। এখন আসো ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিগুলোকে প্রকাশ কেমনে করবা, এটা তোমাদের এমসিকিউতে আসে। ভেক্টর রাশিগুলোকে প্রকাশ কেমনে করা যায়? ভেক্টর রাশি প্রকাশ করার জন্য কতগুলো নিয়ম আছে। ধরো এ যদি কোন একটা সিম্বল হয়, এ হচ্ছে কোন একটা রাশির প্রতীক, কোন একটা রাশির প্রতীক। এই এ সিম্বলের উপরে তুমি যদি তীর চিহ্ন দিয়ে দাও, তীর চিহ্ন দিয়ে দাও, তাহলে এই তীর চিহ্ন দ্বারা এটা একটা ভেক্টর রাশি বোঝায়। কোন একটা সিম্বলের উপরে, কোন একটা সিম্বলের উপরে তীর চিহ্ন দিলে, তার মানে তোমার মাথার উপরে তীর চিহ্ন দিলে তুমি একটা ভেক্টর রাশি হবা। 2 নাম্বার, কোন একটা সিম্বলের উপরে যদি এরকম একটা দাগ দাও, এটাকে বার সাইন বলে, এটাও ভেক্টর বোঝায়। 3 নাম্বার, কোন একটা সিম্বলের নিচে যদি বার দাও, এটাও তোমার তো ভেক্টর রাশি বোঝায়। 4 নাম্বার, কোন একটা সিম্বলের যদি একটা পাশ অথবা উভয় পাশ একটু বোল্ড করে দাও, তোমাদের বইয়ে দেখবো অনেক রাশির একটা পাশ অথবা উভয় পাশ বোল্ড করে দেওয়া আছে, এটা এক পাশে দিতে পারো, উভয় পাশে দিতে পারে। এই যে বোল্ড করা, তবে এটা তোমরা খাতায় লেখা যাবে না, কারণ এত সময় নেই যে ঘষাঘষি করবা। এটা শুধু প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়, প্রিন্টিং, বিভিন্ন কিছু প্রিন্টিং। ধরো তুমি এই সিম্বল গুলো তুমি জানো না, তখন তুমি এটাকে একটু বোল্ড করে দিলে এটা ভেক্টর বোঝাবে। 5 নাম্বার, কোন ছোট হাতের অক্ষর লিখে উপরে যদি ক্যাপ চিহ্ন, এটাকে বলা ক্যাপ বা টুপি চিহ্ন, এই টুপি চিহ্ন দিয়েও অনেক সময় কিছু ভেক্টরকে প্রকাশ করা হয়। আর যাদের উপরে স্মল হাত, ছোট হাতের অক্ষর লিখে টুপি চিহ্ন বসায়, ওই ভেক্টর গুলোর একটা স্পেশাল নাম আছে, যাদেরকে আমরা একক ভেক্টর বলি। একক ভেক্টর, যখন ইন্টারভিউ উঠবা তখন এগুলো সম্পর্কে জানবা। তাহলে একটা ভেক্টরকে মূলত আমরা, এগুলো সব সিম্বল, প্রতীকের মাধ্যমে, এগুলো প্রতীকের মাধ্যমে প্রকাশ, প্রতীকের মাধ্যমে প্রকাশ। প্রতীকের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি 5টা উপায় আছে আমাদের।
একটা হচ্ছে যে কোন একটা সিম্বলের উপরে তুমি যদি তীর চিহ্ন দাও তাহলে এটা আমাদের ভেক্টর মিন করবে, একটা সিম্বলের উপরে যদি বার চিহ্ন ইউজ করো এটা ভেক্টর মিন করবে, নিচে যদি বার দাও এটাও ভেক্টর মিন করবে, যদি তুমি দুই পাশ ভাবে এক পাশ বোল্ড করে দাও এটাও ভেক্টর মিন করবে, আর ছোট হাতের অক্ষর লিখে তুমি যদি উপরে একটা ক্যাপ চিহ্ন ব্যবহার করো তাহলে এটাও কিন্তু ভেক্টর মিন করবে। এটা হলো একটা রাশিকে ভেক্টর রাশি হিসেবে প্রকাশ করার নিয়ম, যে একটা রাশিকে তুমি কিভাবে ভেক্টর রাশিতে প্রকাশ করছো, এই ভেক্টর রাশিতে প্রকাশ করার নিয়ম। এখন যেহেতু এগুলো সব ভেক্টর রাশি, ভেক্টর রাশির দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে কি আমাদের দিক, একটা হচ্ছে মান, একটা কি আমাদের দিক। তাহলে আমরা মান এবং দিক কিভাবে ডিফাইন করব? দেখো মান ও দিক ডিফাইন করার জন্য আমাকে প্রথমে একটা ধারক রেখার বিষয় বুঝতে হবে। ধারক রেখা, ধারক রেখা, এই যে এ নামক যে ভেক্টরটা আছে, এই এ নামক ভেক্টরকে ধারণ করে, যেমন আমার শার্ট, আমার শার্টটা কে ধারণ করে আছে? আমার দেহখানা ধারণ করে আছে, তাহলে আমার শার্টের ধারক হচ্ছে আমার দেহটা। আচ্ছা স্যার, ভেক্টরকে কমনলি কিভাবে ব্যবহার করতে পারি? এই যে এর উপরে তীর চিহ্ন দিয়ে, এটা সবচেয়ে কমন, এক নম্বর উপায়টা সবচেয়ে জনপ্রিয় নিয়ম, বাকি সবগুলো ইউজ করা যাবে। এগুলো তোমাদের এমসিকিউ আসবে, ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, তো সবগুলো ইউজ করা যাবে, তবে সবচেয়ে কমন হচ্ছে আমাদের এর উপরে তীর চিহ্ন দিয়ে, কারণ যেহেতু ভেক্টরের একটা দিক আছে, বাকিগুলোর ভিতরে তীর চিহ্নটা ইউজ করা নাই, তার মানে এগুলোর চেয়েও সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে একটা সিম্বলের উপরে তীর চিহ্ন দিয়ে ডিফাইন করা সবচেয়ে ভালো হবে এটা। হ্যাঁ, ধারক রেখা, মনে করো একটা দাগ টানলাম, এটা একটা দাগ, এই দাগের উপরে মনে করো একটা ভেক্টর প্রকাশ করলাম, এ নামক একটা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, তাহলে এ নামক ভেক্টরটার শুরু হইছে ও বিন্দু থেকে আর শেষ হইছে কোথায় বলতো? আমাদের তোমার হচ্ছে বি বিন্দুতে। তাহলে এই এ হচ্ছে একটা ভেক্টর, এই এ ভেক্টরটা ও থেকে বি পর্যন্ত একটা রেখাকে ধারণ করে, তাহলে ও বি যে রেখাটা আছে, এই ও বি রেখা দ্বারা আমরা কি ভেক্টর বোঝাচ্ছি? এ ভেক্টর। তাহলে এ ভেক্টর এটা সমান সমান হচ্ছে ও বি ভেক্টর, তার মানে এ হচ্ছে ভেক্টর, এই ভেক্টরটা দ্বারা আমরা ও বি বোঝাচ্ছি, ও বি। আর এই ও বিন্দু যেটা, এটা হচ্ছে একটা ভেক্টরের পাদবিন্দু, এটা হচ্ছে একটা ভেক্টরের পাদবিন্দু বা পা বলতে পারি, আর এটাকে বলতে পারি আমরা শীর্ষবিন্দু। তাহলে একটা ভেক্টরকে যখন তুমি কোন একটা ধারক রেখার মাধ্যমে প্রকাশ করবা বা একটা রেখাকে প্রকাশ করবা, এই রেখার মাধ্যমে প্রকাশ করার যে উপায়টা, এটাকে বলা হয় জ্যামিতিক পদ্ধতি, এটা হলো জ্যামিতিক পদ্ধতি। তাহলে এগুলো তোমরা ইন্টারে যখন উঠবা তখন এগুলো নিয়ে ডিটেলসে তোমাদেরকে শিখাবো, যে একটা ভেক্টরকে দুইটা উপায়ে সিম্বলাইজ করা যায়, একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে, এটা হচ্ছে বিভিন্ন অক্ষর লেটারের মাধ্যমে, আরেকটা হচ্ছে জ্যামিতিক উপায়ে। জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে চাইলে তোমাকে কতগুলো রেখা টানতে হবে, যেমন ধরো আমি ও থেকে বি পর্যন্ত একটা রেখা টানলাম, এই রেখা দ্বারা এ নামক একটা ভেক্টরকে বোঝাচ্ছি, যেই ভেক্টরের দেখো পাদবিন্দু হচ্ছে ও আর শীর্ষবিন্দু হচ্ছে কি আমাদের বি। তাহলে এ ভেক্টরের মান কতটুকু হবে? মান হবে রেখার দৈর্ঘ্য, মান হবে রেখার দৈর্ঘ্য। এই রেখার দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এ নামক ভেক্টরের মান হবে 10 সেন্টিমিটার। তার মানে একটা ভেক্টরের মান আমরা হচ্ছে রেখার দৈর্ঘ্যকে মিন করে, একটা ভেক্টরের মান রেখার দৈর্ঘ্যকে মিন করে। এ ভেক্টরের মান হবে 10 সেন্টিমিটার, এবং এই ভেক্টরের দিক কোন দিকে হবে? যেহেতু দিক তুমি মেনশন করে দিয়েছো, এই তীর চিহ্নটা শুরুতে শেষে যে কোনো এক জায়গায় দিলেই হবে। আচ্ছা, মোহসেনা মমতা বলছে স্কেলার রাশি কিভাবে প্রকাশ যাচ্ছে, আমি দেখাবো। তাহলে দেখো তুমি হচ্ছে এই ভেক্টরের মান, তাহলে একটা ভেক্টরের মান হচ্ছে কার সমান বলতো? রেখার দৈর্ঘ্যের সমান। তাহলে রেখা যত বড় হবে ভেক্টরের মান তত বড় হবে, তাহলে রেখার দৈর্ঘ্য দ্বারা ভেক্টরের মান মিন করা হয়। আর দিক হবে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। দেখো তোমার হচ্ছে এর দিক হচ্ছে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, এটা হবে এ নামক ভেক্টরের দিক। তাহলে আমরা দেখো আমরা একটা ভেক্টরকে দুইটা উপায়ে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে বিভিন্ন প্রতীকের মাধ্যমে যেটাকে আমরা সিম্বল বলি, আর হচ্ছে জ্যামিতিক উপায়ে। জ্যামিতিক উপায়ে মানে বিভিন্ন রেখার মাধ্যমে। তাহলে আর রেখার যে দৈর্ঘ্যটা, এই রেখার দৈর্ঘ্যটা হচ্ছে ওই ভেক্টরের মান, রেখার দৈর্ঘ্যটা হচ্ছে ওই ভেক্টরের মান, এবং ওই রেখার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে এটা হবে ভেক্টরের দিক। সবাই এই পর্যন্ত আলোচনা বুঝছো কিনা একটু বলো।
সবাই এই পর্যন্ত আলোচনা বুঝছো কিনা একটু বলো। সবাই এই পর্যন্ত আলোচনা বুঝছো কিনা বলো। একটু দ্রুত বাচ্চারা নক করো। আচ্ছা, বুঝতে পারছো। সবাই একটু জানাবা, সবাই জানাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ধরো আমি দুইটা ভেক্টর নিলাম। একটা ভেক্টরের ধারক রেখা হচ্ছে এতটুকু, এটা হলো এ নামক একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে এটা বি নামক ভেক্টর। তাহলে তোমরা নিজেরা বলো তো, এ ভেক্টর বড় নাকি বি ভেক্টর বড়? বলো। এই তীর চিহ্নগুলো মাঝে দাও আর শেষে দাও, শুরুতে দাও, এক জায়গায় দিলেই হবে। বলো তো এখানে এ বড় না বি বড়? বলো, এ বড় নাকি বি বড়? কোন ভেক্টরটা বড়? বলো কোন ভেক্টরটা বড়? এই তো, ভেরি গুড, বি। তার মানে সহজ জিনিস, যে যত লম্বা সে তত বড়, যার দৈর্ঘ্য যত বেশি সে তত বড় ভেক্টর। এটা হলো রেখার মাধ্যমে প্রকাশ করা যাচ্ছে। হ্যাঁ, এখন আসো ভেক্টরের মান কেমনে প্রকাশ করবা। ভেক্টরের মান, ভেক্টরের মান, যখন তুমি ভেক্টরের মান চিন্তা করবা, ভেক্টরের মান কিন্তু তখন জিনিসটা স্কেলার হয়ে যাবে। ভেক্টরের মান কিন্তু স্কেলার, কারণ একটা ভ্যালু হচ্ছে। দেখো, এ যদি কোন একটা ভেক্টর হয়, এই ভেক্টরে যদি তুমি মডুলাস দিয়ে দাও, তাহলে মান কতভাবে প্রকাশ করা যায়? যে একটা ভেক্টর সিম্বল দিছো, একে যদি তুমি তীর চিহ্নটাকে মডুলাস করে দাও, মানে পরম মান ইউজ করো, তাহলে এটা ভেক্টরের মান বোঝাবে। অথবা এ বার যে ভেক্টরটা ছিল মডুলাস করে দিবা, অথবা এ নিচে বার এটাকে মডুলাস করে দিবা, অথবা এ বোল্ড মডুলাস করে দিবা, অথবা 5 নাম্বার হচ্ছে তুমি হচ্ছে স্মল অক্ষরে যে ক্যাপ ছিল এটাকে মডুলাস করবা। তাহলে আমরা ভেক্টর মান কি, ভেক্টর সিম্বলকে যদি মডুলাস করা হয়, ভেক্টরের সিম্বলকে যদি মডুলাস করা হয়, তাহলে ওই ভেক্টরের মান বোঝায়। তাহলে যারা প্রশ্ন করছো যে ভেক্টরের মান কিভাবে প্রকাশ করবা, বা একটা স্কেলার রাশিকে কিভাবে প্রকাশ করবা, তাহলে একটা স্কেলার রাশিতে শুধু মান আছে, মান। তাহলে একটা ভেক্টর সিম্বলকে মডুলাস করলেই মান পাওয়া যায়। অথবা এত কিছু জিনিস লিখতে যদি অনেক কষ্ট হয়, এই সব কিছুর পরিবর্তে যদি শুধু তুমি এ লিখো, শুধু এ, এটাও ভেক্টরের মান বোঝায়, শুধু এ। তাহলে দেখো, আচ্ছা ক্যামেরা ঠিক হয়েছে কিনা দেখো তো এখন। আচ্ছা সবাই একটু দেখো, তাহলে আমরা একটা ভেক্টরের মান অথবা স্কেলার রাশিকে দুই ভাবে প্রকাশ করতে পারবো। একটা হচ্ছে যে তুমি ভেক্টরের যে সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলোকে তুমি যদি মডুলাস ইউজ করো, তাহলে ভেক্টরের মান মিন করবে। অথবা যদি শুধুমাত্র সিম্বলটা লিখি আমরা, তাহলেও ওই ভেক্টরের মান মিন করবে। সবাই বুঝছো কিনা? মানে ভেক্টরের মান হচ্ছে স্কেলার। ভেক্টরের মান, যেমন ধর আমি বললাম যে জেরিনের বাসা, দেখো জেরিনের বাসা 50 মিটার কোন দিকে বলতো? উত্তর দিকে। এই 50 মিটারটা হচ্ছে মান, আর উত্তর দিকটা হচ্ছে কি আমাদের বলতো? দিক। তাহলে আমি যদি এই উত্তর জিনিসটাকে বাদ দিয়ে দেই, খেয়াল করে দেখো, উত্তর জিনিসটাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে তোমার জীবনে শুধু কি থাকে বলো তো? আমাদের মান থাকে। তাহলে মান থাকে মানে কি? শুধু স্কেলার রাশি হয়ে যাচ্ছে। আবার এই মানের সাথে তুমি যদি দিক জিনিসটা অ্যাড করে দাও, তাহলে জিনিসটা কিন্তু ভেক্টর রাশি হয়ে যাবে। তার মানে ভেক্টরের মান স্কেলার মিন করে। আবার একটা স্কেলারকে যদি দিক দিয়ে দাও, তাহলে সেটা কি মিন করবে? ভেক্টর মিন করবে। সবাই কি বুঝছো এটা? সবাই কি বুঝছো এটা? বাচ্চারা দ্রুত কি কমেন্টস করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের স্কেলার ভেক্টর গেল। এখন আসো যে স্কেলার ভেক্টরের মধ্যে যে পার্থক্যগুলো আছে, স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য। এই পার্থক্য যদি পরীক্ষা, গুরুত্বপূর্ণ পার্থক্য এটা,
1 নাম্বার পয়েন্টে তোমরা দুটো সংজ্ঞা দিবা, সংজ্ঞা তোমাদেরকে শিখাইছি। আর 2 নাম্বার যে বিষয়টা আছে, স্কেলার রাশি শুধু কি প্রয়োজন বলতো? মান প্রয়োজন। আর এই পয়েন্ট হলো মান ও দিক উভয় প্রয়োজন, মান এবং দিক উভয় লাগবে। 3 নাম্বার যে বিষয়টা আছে, 3 নাম্বার মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়ে যায়। বিষয়টা কেমন? ধরো তুমি আমাকে বললা যে তোমার বাসা 50 মিটার দূরে, একটু পরে আবার ফোন দিয়ে বললা না স্যার আমার বাসা 50 মিটার না, আমার বাসা 60 মিটার দূরে। তাহলে আগে ছিল 50 মিটার, পরে হচ্ছে 60 মিটার। এই যে মানটা চেঞ্জ করে ফেলছো, এই মানটা চেঞ্জ হওয়ার কারণে আগের স্কেলার রাশি কিন্তু এখন আর নাই, এখন স্কেলার রাশিটার মান চেঞ্জ হয়ে গেছে। তাহলে স্কেলার রাশি শুধু আছে মান, আর মান চেঞ্জ হয়ে গেলে পুরো স্কেলার রাশিটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু ভেক্টর রাশির কিন্তু মান আছে, দিক আছে, মান আছে, দিক আছে। তাহলে এখানে শুধু মান, আমি লিখছি যে মান কমা দিক অথবা উভয়ই পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। তার মানে স্কেলার রাশির শুধু মান আছে, এই মান থাকার কারণে স্কেলার রাশির মানের পরিবর্তন হলেই স্কেলার রাশিটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু একটা ভেক্টর রাশির তো দুইটা জিনিস থাকে, মান থাকে, দিক থাকে। কোনো কারণে যদি মান চেঞ্জ হয়, যেমন বললাম তোমার বাসা 50 মিটার উত্তর দিকে, এরপরে বললাম না আমার বাসা 50 মিটার পূর্ব দিকে, দেখো দিক চেঞ্জ হয়ে গেছে। এরপর বললাম না আমার বাসা হচ্ছে 40 মিটার উত্তর দিকে, এখানে দেখো মান চেঞ্জ হয়ে গেছে। আবার বললাম না আমার বাসা হচ্ছে 20 মিটার পশ্চিম দিকে, দেখো এখানে মান ও দিক দুইটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানে চেঞ্জ হয়েছে কি বলতো? আমাদের দিক। এখানে চেঞ্জ হয়েছে কি বলতো? আমাদের দিক। আর এখানে চেঞ্জ হয়েছে কি বলতো? আমাদের মান। আর এখানে কি চেঞ্জ হয়েছে বলতো? আমাদের মান ও দিক দুইটা চেঞ্জ হয়েছে। তাহলে মান দিক একটা কিংবা দুইটা অথবা উভয়ই যদি পরিবর্তন হয়, তাহলে ভেক্টর রাশিগুলো কিন্তু তোমার পরিবর্তন হয়ে যায়। তাহলে ভেক্টর রাশির পরিবর্তন 3টা কারণে হইতে পারে, একটা হলো মানের দ্বারা, একটা দিকের দ্বারা, একটা হলো মান এবং দিক উভয়ের দ্বারা। এরপর আসো 4 নাম্বার যে পয়েন্টটা আছে, 4 নাম্বার স্কেলার রাশির যোগ বিয়োগ, স্কেলার রাশির যোগ অথবা বিয়োগ এটা বীজগণিতের নিয়মে হয়, বীজগণিতের নিয়ম হয়। তাহলে স্কেলার রাশির যোগ বিয়োগ এটা হলো সিম্পল নিয়ম বা সিম্পল যে তোমার হচ্ছে প্রসেসটা আছে। যেমন তুমি মনে করো বাচ্চাকালে যে যোগ বিয়োগ শিখছিলা, যে 5 আর 5 যোগ করলে 10 হয়, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে বীজগণিতের নিয়ম বা সাধারণ নিয়ম, কমন নিয়ম। স্কেলার রাশির যোগ বিয়োগটা সিম্পল নিয়মে করতে হয়, বীজগণিতের নিয়মে। কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ যেটা আছে, ভেক্টর রাশির যোগ বিয়োগটা করতে হয় জ্যামিতিক নিয়মে। ভেক্টর রাশির যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক উপায়ে করতে হয়, জ্যামিতিক নিয়মে করতে হয়। ভেক্টর রাশির যোগ বিয়োগটা করতে হবে জ্যামিতিক নিয়মে। তাহলে দেখো তোমার হচ্ছে স্কেলার রাশির তোমার হচ্ছে যে যোগ বিয়োগ গুলো করতেছো, এগুলো বীজগণিতের নিয়মে করতেছো। আর ভেক্টর রাশির যোগ বিয়োগটা করতেছো হচ্ছে তোমরা এটা জ্যামিতিক নিয়মে করতেছো। তাহলে দুইটা আলাদা উপায়। এখন জ্যামিতিক নিয়মে কেন করতে হয় যদি আমরা একটু খেয়াল করি, যে জ্যামিতিক নিয়মে কেন করতে হয়। দেখো মনে করো এ নামক একটা বিন্দু ছিল, এইখান থেকে তোমরা 3 মিটার প্রথমে গেলা হচ্ছে পূর্ব দিকে গেছো, এ থেকে প্রথমে তুমি বি তে গেছো, আবার বি থেকে তুমি হচ্ছে 4 মিটার মনে করো উত্তর দিকে গেছো, উত্তর দিকে তুমি এখন কোথায় গেছো বলো তো? আমাদের সি তে গেছো। তাহলে দেখো তুমি কিন্তু এখানে দিক উল্লেখ করা আছে যে এ থেকে তুমি কিন্তু সরাসরি সি তে যাও নাই, তুমি প্রথমে এ থেকে বি তে গেছো, বি থেকে কোথায় গেছো বলতো? সি তে গেছো। তাহলে তুমি আসলে কি এ থেকে সি তে গেছো না? এই যে এই অংশটা, এটা হচ্ছে তোমার সরণ। যে তোমার একটু পরে যখন আমরা সরণ আর দূরত্ব নিয়ে বোঝাবো, তখন তুমি বুঝবা যে এই 3 মিটার এবং 4 মিটার
এখানে যখন দূরত্ব বের করবো আমরা, এই দূরত্ব কিন্তু নরমালি যোগ বিয়োগ করলে হয়ে যায় যে তুমি 3 মিটার গেছো, এখানে 4 মিটার গেছো, 3 আর 4 যোগ করলে কত মিটার হচ্ছে বলতো? 7 মিটার। এটা দূরত্ব, এই জন্য এটা তুমি বীজগণিতের নিয়ম ফলো করছো। এটা হলো বীজগণিতের নিয়ম, এটা হচ্ছে বীজগণিতের নিয়ম যে নরমালি তুমি সংখ্যা দুইটা যোগ করে দিছো। কিন্তু ভেক্টর কখনো নরমাল বোঝায় না, ভেক্টর সবসময় শর্টকাট বোঝায়। তুমি এ থেকে বি তে গেছো, বি থেকে সি তে গেছো, ভেক্টর বলছে না তুমি এ বি সি পথে যাও নাই, তুমি সরাসরি এ থেকে সি তে গেছো, তাহলে এই যে মানটুকু আছে এই জিনিসটার নাম হচ্ছে আমাদের সরণ, এই জিনিসটার নাম হচ্ছে আমাদের সরণ। তাহলে দেখো দূরত্ব এটা স্কেলার রাশি, আর এই কারণে এটার যে যোগ বিয়োগ গুলো আছে নরমালি বীজগণিতের নিয়মে করা যায়, কিন্তু সরণটা ভেক্টর রাশি হওয়ার কারণে এর যোগ বিয়োগটা নরমাল বীজগণিতের নিয়মে করতে পারবে না, জ্যামিতিক নিয়মে করতে হবে। তাহলে দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে। এই সমকোণী ত্রিভুজের এই এসিটা কিন্তু তোমার হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এসি যদি বের করতে চাই, এসি স্কয়ার অতিভুজ স্কয়ার তোমরা জানো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমরা এখানে বলতে পারি যে এ বি স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের বিসি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এসি বের করি, এসি ইকুয়াল রুট ওভার এ বি স্কয়ার প্লাস হচ্ছে আমাদের বিসি স্কয়ার। তাহলে এখান থেকে এ বির মান কত আছে? 3 স্কয়ার প্লাস বিসি মানে 4 স্কয়ার, ক্যালকুলেশন করলে এটা পাবা হচ্ছে 5 পাবা। তাহলে এই যে মানটা পাইছো এটা কি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে করছো না? এই নিয়মটার নামই হলো জ্যামিতিক উপায়। তাহলে একটা ভেক্টর রাশির যোগ বিয়োগ কখনোই নরমাল বীজগণিতের নিয়মে করা যাবে না, জ্যামিতিক নিয়ম করতে হবে। বাচ্চারা বুঝছো কিনা বিষয়টা? হ্যাঁ, মানে কিভাবে বের করা যাবে জেরিন? ঠিক আছে, সবাই একটু দ্রুত কমেন্ট করো যে এই বিষয়টা বুঝছো কিনা, যে একটা স্কেলার রাশির যোগ বিয়োগটা তুমি নরমাল সেন্সে করতে পারো তুমি যেভাবে করো, বাট ভেক্টর রাশির যোগ বিয়োগ গুলো নরমাল ভাবে করা যাবে না, এখানে তোমাকে করতে হবে, জ্যামিতি অ্যাপ্লাই করে করতে হবে। মানে তোমার হচ্ছে আরেকটা বিষয়, এখন দুইটা ভেক্টরকে যখন যোগ করবো, ভেক্টরের যোগ তাহলে আরেকটা পয়েন্ট যদি 5 নাম্বার পয়েন্ট লিখতে চাও, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে এক্সাম্পল দিয়ে দিবা, 5 নাম্বার পয়েন্ট এক্সাম্পল দিয়ে দিবা, তাহলে তোমার 5টা পার্থক্য হয়ে যাবে। সো তোমরা একটা এইচডব্লিউ আগে লিখো যে স্কেলার রাশি ও ভেক্টর রাশি পার্থক্য, 5টা পার্থক্য লিখবা। কেউ চাইলে বেশিও লিখতে পারো, আমি তোমাদের 5টা দিয়ে দিলাম, এই 5টা লিখবা, এই 5টা পার্থক্য লিখবা। ওকে, আমাদের স্কেলার ভেক্টর জিনিসগুলো গেল। এখন তোমাদের এখানে যদিও তোমাদের জিনিসটা 9-10 এর সিলেবাসে নাই, যেটা ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, ভেক্টরের যোগের নিয়ম, বাট তোমাদের অনেক সময় বোর্ডে এমসিকিউ দিয়ে দিছে লাস্ট কয়েক বছর আগে, ভেক্টর যোগের নিয়ম। যদি পি ও কিউ দুটি ভেক্টরের মান হয়, এটা এমসিকিউ তে তোমাদের লাগবে, পি আর কিউ দুটো ভেক্টরের মান, তাহলে এদের যোগফল, এই যোগফলের আরেকটা নাম হচ্ছে লব্ধি, যোগফল বা লব্ধি। এই লব্ধির যদি বলে সর্বোচ্চ মান কত হবে, সর্বোচ্চ মান নাম দিলাম আর ম্যাক্সিমাম। এই যোগফলের আরেকটা নামই হচ্ছে লব্ধি, যোগফলের আরেকটা নামই হচ্ছে কি? লব্ধি বা সর্বোচ্চ মান বলতেছি, এটা আর ম্যাক্স, এটা হবে ওই ভেক্টরের মান দুইটার যোগফল। তার মানে ভেক্টর দুইটার মানগুলোকে যোগ করলে তোমরা সর্বোচ্চ মান পাবা। এখন এটা কেন, এটা নিয়ে অনেক বড় প্রমাণ তোমাদের ইন্টারমিডিয়েট লাইফে আছে, ওইখানে একটা সূত্র আছে লব্ধি বের করার সূত্র, যে পি স্কোয়ার, কেউ চাইলে লিখে রাখতে পারো কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এটা যখন ইন্টার রুটে ভেক্টর পড়বা তার প্রথম অধ্যায়ের সূত্র, মানে দ্বিতীয় অধ্যায়ের সূত্র হচ্ছে এটা জানলে প্রায় ফিজিক্সের অর্ধেক শেষ হয়ে যাবে, লব্ধি বের করার সূত্র। সো এটা তোমাদের কেউ চাইলে মনে রাখতে পারো, লাগবে না তোমাদের এই লেভেলে। সো এই সূত্র থেকেই ক্যালকুলেট করা যে যোগফল বের করার সূত্র হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান যখন বের করবা, লব্ধির সর্বোচ্চ মান মানে কি? সবচেয়ে বড় মানটা। তাহলে সবচেয়ে বড় মান বের করার নিয়ম হচ্ছে ভেক্টর দুটাকে যোগ করবা, ভেক্টর দুটাকে যোগ করলে সবচেয়ে বড় মানটা পাওয়া যাবে। আর যদি সর্বনিম্ন মান পেতে চাও, সর্বনিম্ন মান মানে হচ্ছে আর মিনিমাম, সেটা হলো বিয়োগ করে পাবা।
তাহলে দেখো দুইটা ভেক্টরকে যোগ বললেও যোগফল, বিয়োগ বললেও যোগফল, কারণ ফিজিক্সে বিয়োগ বলে কোনো কথা নাই, ফিজিক্সে বিয়োগ দ্বারা বিপরীত বোঝায়। তাহলে আমরা দুইটা ভেক্টরকে যখন যোগ করব বা লব্ধি বের করব, এদের যে রেঞ্জ বা সীমানাটা সর্বোচ্চ মান যোগ করে বের করতে হবে আর সর্বনিম্ন মান বিয়োগ করে বের করতে হবে। এটা তোমাদের এমসিকিউতে আসে। বলো এই বিষয়টা বুঝছো কিনা বাচ্চারা, বলো এই জিনিসটা বুঝছো কিনা? দুটা ভেক্টরের লব্ধির যোগ বিয়োগ বা দুটা ভেক্টরের লব্ধি বের করা, লব্ধি মানে যোগ করা বা বিয়োগ করা। আচ্ছা, এখন ধরো আমি যদি বলি দুটি ভেক্টর, একটা এক্সাম্পল দিলাম আমি তোমাদেরকে, যে দুটি ভেক্টরের মান 5 নিউটন এবং 7 নিউটন হলে এদের যোগফল কত? এদের যোগফল কত? তাহলে দেখো এদের যোগফল কত। তাহলে আমাদের দেখো একটা মান 5, তাহলে আমরা পি এর মান বলতে পারি 5 নিউটন, কিউ এর মান বলতে পারি 7 নিউটন। যোগফল দেখো এখানে কিন্তু আমাকে বলে নাই যে যোগফলের সবচেয়ে বড় মান নাকি ছোট মান, আমাকে কিন্তু কিছু বলে নাই, আমাকে জাস্ট বলছে কি যোগফল বের করো। তাহলে আগে এমসিকিউ যদি আসে, তুমি আগে প্রথমে আর ম্যাক্স বের করবা। আর ম্যাক্স মানে হচ্ছে পি প্লাস কিউ, 5 প্লাস 7, তার মানে সবচেয়ে বড় মানটা হচ্ছে 12 নিউটন, সবচেয়ে বড় মানটা হচ্ছে 12 নিউটন। এখন যদি অপশনে শুধু এটাই থাকে যে যোগফল কত, যদি 12 শুধু অপশনে থাকে তাহলে বুঝবা যে 12 নিউটন এরই অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আবার যদি একাধিক মান থাকে তাহলে আর মিনিমাম বের করতে হবে পি মাইনাস কিউ। সবসময় বড়টা মাইনাস ছোটটা করবা, বড় যেহেতু কিউ আছে তাহলে কিউ মাইনাস পি, তাহলে হচ্ছে 7 মাইনাস 5, 7 মাইনাস 5 মান হচ্ছে 2 নিউটন। এটা হলো সবচেয়ে ছোট মান আর এটা সবচেয়ে বড় মান, ছোট বড়। তাহলে দেখো তোমাকে যোগফল, তার মানে 5 আর 7 এর যোগফলটা 12 হইতে পারে, আবার কি হইতে পারে 2 হইতে পারে। যোগ করলে হবে 12 আর বিয়োগ করলে কত হবে আমাদের 2। সো আনসার কিন্তু দুইটাই রাইট, আনসার কিন্তু দুইটাই রাইট। আবার যদি মনে করো যে না সিঙ্গেল এমসিকিউ এভাবে না দিয়ে একটা রেঞ্জ দিছে, সীমা দিছে, তাহলে সীমা যদি দিয়ে দেয়, যদি প্রশ্নের মধ্যে সীমা দিয়ে দেয়, তার মানে কি এই 5 এবং 7 এর যোগফলটা 2 থেকে 12 মধ্যে হবে, 2 থেকে কখনো ছোট হবে না আর 12 থেকে কখনো বড় হবে না। তার মানে এদের সীমানাটা হচ্ছে 2 থেকে 12 নিউটনের মধ্যে। এটা হলো রেঞ্জ যদি সীমানা দিয়ে দেয়। বোর্ডে কয়েকবার এই ধরনের প্রশ্ন আসছিল, যদিও টপিকটা তোমাদের এসএসসি লেভেলের না, এটা হলো ইন্টারের ধাঁচের একটা পড়াশোনা। বলো বাচ্চারা বুঝছো? পুরো কনসেপ্ট বুঝছো? আমার ক্লাস শেষ করতে হবে, অনেক পড়ে ফেলছি আজকে। সবাই বলো যারা ক্লাস করছো বুঝছো কিনা, যা যা পড়াইলাম সবটা বুঝছো কিনা বলো। সবাই একটু বলো যে পুরো লেকচারটা বুঝছো কিনা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।